সপ্তাহের শুরুর দিনেই একেবারে ঘটনার ঘনঘটা। একদিকে শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়ে হাইকোর্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য, অন্যদিকে আজও অশান্ত সন্দেশখালী। এবিপি আনন্দের বিরুদ্ধে করা পুলিশের মামলা প্রসঙ্গ আপনাদের সামনে রাখবো আজ। তবে আজ এই অনুষ্ঠানে আমাদের প্রথম প্রশ্ন থাকবে, শেখ শাহজাহানকে আড়াল করছে বিচার ব্যবস্থা। গতকাল বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শাহজাহানের গ্রেফতারির ওপর কোনো স্থগিতাদেশ নেই। অভিষেকের দাবি নস্যাৎ করে আজ স্পষ্ট জানালেন প্রধান বিচারপতি। তাহলে 53 দিন ধরে শাহজাহানকে ধরতে না পারার দায় কেন নেবে না পুলিশ? দ্বিতীয় প্রশ্ন, শাহজাহান পালিয়ে বেড়াচ্ছেন, পুলিশ তো ধরতে পারছে না। শাহজাহানকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়ে বললেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, 7 দিনের মধ্যে গ্রেফতার হবে, জানালেন কুণাল ঘোষ। তবে কি শাহজাহান কোথায় লুকিয়ে আছে সেটা জানে শাসক দল? তৃতীয় প্রশ্ন, 5 বছর আগে সন্দেশখালীতে 3 খুনের ঘটনায় পরস্পরের বিরুদ্ধে এফআইআর তৃণমূল আর বিজেপি। শাসক দলের তালিকায় থাকা সব অভিযুক্তর নামে চার্জশিট হলেও বিজেপির মামলায় চার্জশিট থেকে বাদ যায় শাহজাহানের নাম। শাসক দলের নেতা বলেই কি শাহজাহানকে এই স্পেশাল ডিসকাউন্ট? চতুর্থ প্রশ্ন, শারীরিক নয় মানসিক নির্যাতনের কথা শুনেছি, বলছেন মন্ত্রী পার্থ ভৌমিক। কলকাতা থেকে লোক আনা হচ্ছে, ঘোমটা দেয়া মহিলাই সিগারেট খাচ্ছে, মন্তব্য বিধায়ক শওকত মোল্লার। সন্দেশখালী মিডিয়ার তৈরি, বলছেন সাংসদ সৌগত রায়। শাসক দলের এহেন মনোভাব হলে অভিযোগগুলোর আদৌ কোনো তদন্ত হবে কি? পঞ্চম প্রশ্ন, সরকারি শিবির ও পুলিশের ক্যাম্পে ভুরি ভুরি অভিযোগ। তৃণমূল নেতাদের বাড়িতে রোজই আছড়ে পড়ছে জনরোষ। দুর্নীতি ধরেছিলাম বলেই টিকিট পায়নি, বলছেন তৃণমূলেরই প্রাক্তন পঞ্চায়েত প্রধান। এরপরও কি সন্দেশখালীকে কোট আনকোট সাজানো ঘটনা বলবে শাসক দল? আমি আলোচনায় আসবো, কিন্তু শুরুতেই আসবো অন্য একটা প্রসঙ্গে। আমার বিরুদ্ধে রাজ্য পুলিশ এই অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে যে মামলা করেছিল সেটা আপনাদের কারুর অজানা নেই। আজ সেই মামলায় কলকাতা হাইকোর্ট কি নির্দেশ দিল সেটা এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের সামনে রাখব। সন্দেশখালী কাণ্ডে এবিপি আনন্দর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দের বিরুদ্ধে পুলিশের এফআইআর মামলায় হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। পুলিশের গোটা তদন্ত প্রক্রিয়ার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৌশিক চন্দ রাজ্য সরকারকে প্রশ্ন করলেন, বারবার সঠিক খবর সম্প্রচার করা হয়েছে, ক্ষমা চাওয়া হয়েছে, বারবার যদি কেউ অবস্থান স্পষ্ট করে ক্ষমা চান তাহলে তার যে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না সেটা পরিষ্কার হয়ে যায়। তাহলে অযথা কেউ কেন তদন্তের সম্মুখীন হবেন? সোমবার আদালতে এবিপি আনন্দর হয়ে সওয়াল করেন আইনজীবী রত্নাঙ্ক বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন গঙ্গোপাধ্যায়। রত্নাঙ্ক বন্দ্যোপাধ্যায় সওয়ালে বলেন, রাত 8টায় প্রথম ওই খবর সম্প্রচারিত হয়, আর ওই দিন রাত থেকেই ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে নতুন সংবাদ পরিবেশনা শুরু হয়। এরপরই বিচারপতি কৌশিক চন্দ বলেন, প্রতিটি ভুল বা ভুল তথ্যই কিন্তু অপরাধ নয়, উদ্দেশ্যটাই আসল। এখানে ভুল হয়েছে, কিন্তু সঙ্গে সঙ্গে সেই ভুল শোধরানো হয়েছে। আবেদনকারী তার অবস্থান বিস্তারিতভাবে স্পষ্ট করেছেন। বারবার সঠিক খবর সম্প্রচার করা হয়েছে, ক্ষমা চাওয়া হয়েছে। বারবার যদি কেউ অবস্থান স্পষ্ট করে ক্ষমা চান তাহলে তার যে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না সেটা পরিষ্কার হয়ে যায়। অযথা কেউ কেন তদন্তের সম্মুখীন হবেন? আজকে কোর্ট 3 মাসের জন্য স্টে করেছে দি এফআইআর, ফার্দার প্রসিডিংস ইন দ্য এফআইআর, আর অ্যাফিডেভিট ডিরেকশনস দিয়েছে স্টেটকে টু ফাইল অ্যাফিডেভিটস উইদিন 6 উইকস। এর আগে শুক্রবার এই মামলার শুনানিতে আদালতে এবিপি আনন্দর আইনজীবী বলেন, 3 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, 2 জনের জামিনের বিরোধিতা করা হয়নি বলে ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে সম্প্রচার করা হয়। পুলিশ এর বিরোধিতা করে। 4 ঘণ্টার মধ্যে নতুন করে পরিবর্তিত সংবাদ সম্প্রচার করা হয়। অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করা হয়। তারপরও 13ই ফেব্রুয়ারি আমাদের নোটিশ পাঠান পুলিশের আইনি উপদেষ্টা। 12ই ফেব্রুয়ারি প্রথম খবর সম্প্রচার হয়, সেদিনই রাত 12টা থেকে সম্প্রচার হয় পরিবর্তিত খবর। 13ই ফেব্রুয়ারি নোটিশ পাঠাবার আগেই ত্রুটি সংশোধন করে নেওয়া হয়েছে, তারপরও কেন এফআইআর? তখন বিচারপতি কৌশিক চন্দ রাজ্য সরকারকে প্রশ্ন করেন, জামিনের বিরোধিতা করা হলো কি হলো না তার জন্য এই দুটি ধারা কিভাবে প্রযোজ্য হয়? আমি যদি বলি যে পুলিশ জামিনের বিরোধিতা করেনি, আর যদি আমি ক্ষমা নাও চাই, তাহলেও কিভাবে এই দুটি ধারায় মামলা হয়? এরপর রাজ্য সরকারের আইনজীবী বলেন, এই ধরনের খবরের কারণে আইন শৃঙ্খলার সমস্যা হয়। এই খবরের পরই থানার সামনে বিক্ষোভ হয় যে কেন জামিনের বিরোধিতা করা হয়নি। তখন বিচারপতি বলেন, আমাকে দেখান যে এই খবরের কারণেই গন্ডগোল হয়েছে, পৃথিবীর কোথায় হয়েছে দেখান। তখন রাজ্য সরকারের আইনজীবী বলেন, এখন আমার কাছে ভিডিও নেই, সময় দিন। তখন বিচারপতি চন্দ বলেন, এফআইআর থেকে দেখান, গন্ডগোল কবে হয়েছিল? উত্তরে রাজ্য সরকারের আইনজীবী বলেন 13ই ফেব্রুয়ারি। পাল্টা এবিপি আনন্দর আইনজীবী বলেন 12ই ফেব্রুয়ারি থেকেই ক্ষমা প্রার্থনা শুরু করা হয়েছিল।
তখন বিচারপতি রাজ্য সরকারের কাছে জানতে চান ঘটনা প্রবাহের সঙ্গে এফআইআর দায়ের হওয়ার সময় কিভাবে মেলাবেন। উত্তরে রাজ্য সরকারের আইনজীবী বলেন, সবাই যে একই সময় টিভি দেখবেন তার তো কোনো মানে নেই, ইচ্ছাকৃত ভুল করা হয়েছে। প্রথম ভিডিও যেখানে ভুল তথ্য ছিল সেটি দেখার পর বিচারপতি বলেন, 13 তারিখ বেলা 12:30 নাগাদ যখন আপনারা ক্ষমা চাইতে হবে বলে নোটিশ পাঠাচ্ছেন তখন আপনারা গন্ডগোলের কথা লেখেননি। তখন রাজ্য সরকারের আইনজীবী বলেন, নোটিশ পাঠানোর পরে এবং এফআইআর দায়েরের আগে গন্ডগোল হয়েছে। তখন বিচারপতি বলেন, নির্দিষ্ট সময় বলুন, এটা তো সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর, কিন্তু যে গন্ডগোল হয়েছে তার প্রেক্ষিতে এফআইআর কোথায়? এর কোনো উত্তর দিতে পারেননি রাজ্য সরকারের আইনজীবী। তখন বিচারপতি কৌশিক চন্দ্র বলেন, হিংসা ছড়ানোর উদ্দেশ্য নিয়ে এই খবর করা হয়েছিল কিনা সেটা দেখতে হবে। তো তাহলে কি এটা ধরে নিতে হবে যে দাঙ্গাকারীরা শুধুমাত্র ভুল খবরটাই দেখেছিল? গন্ডগোলের সঙ্গে এই খবরের যোগসূত্র দেখান, না হলে তো এরপর বলবেন যে সন্দেশখালীর সব গন্ডগোলের সঙ্গেই এই খবরের যোগ আছে। মহামান্য কলকাতা হাইকোর্ট যা বলেছেন তার উপর কোনো বক্তব্য রাখতে চাই না। এটা ঠিক যে কোনো চ্যানেল বা কোনো কাগজের যদি কোনো খবর ভুল হয়ে যায় এবং তারপর যদি সেটা সময় মতো সংশোধন করে নেওয়া হয়, সেক্ষেত্রে তার পরিপ্রেক্ষিতে নতুন করে কোনো ব্যবস্থা ইত্যাদি সেটা বোধহয় অ্যাভয়েড করা গেলেই ভালো হতো। তবে সেটা পুলিশ কর্তারা বলতে পারবেন, বাকিটা কোর্ট যা বলেছেন। হাইকোর্টের রায় প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী লেখেন, তদন্ত প্রক্রিয়া স্থগিত করে এবিপি আনন্দর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দেকে স্বস্তি দিয়েছে কলকাতা হাইকোর্ট। আমি এই রায়কে স্বাগত জানাই, যা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর রাজ্য সরকারের আক্রমণকে প্রতিহত করেছে। এখন সাংবাদিককে, তার সঙ্গে সম্পাদককে কাউকে ছাড়ছে না। আজকে নিরাপত্তা সর্দারকে অ্যারেস্ট করা হয়েছে মিথ্যে মামলায়, সুমন দেকে মিথ্যা মামলা করে তারপরে তাকে ডাকা হচ্ছে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এবিপি আনন্দ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমনদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়ায় কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশ রাজ্য সরকারের কাছে বড় ধাক্কা। বাংলায় স্বাধীন ও নিরপেক্ষ সংবাদ মাধ্যমকে আরও এগিয়ে যাওয়ার জন্য আমাদের দাবি আরও জোরালো হবে। সৌভিক মজুমদার, অর্ণব মুখোপাধ্যায় ও প্রত্যুৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। প্রথমেই আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সমাজের নানা স্তর থেকে সোশ্যাল মিডিয়া, ইউটিউবে যে সমস্ত মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমাদের পাশে থেকেছেন, তাদের কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নেই। আমি এর আগে আমার বিরুদ্ধে হওয়া এই মামলা নিয়ে কোনো মন্তব্য করিনি, কোনো বক্তব্য রাখিনি। যারা রাখতে চেয়েছেন তাদের সবলে আটকেছি। তার কারণ এটা নয় যে এটা সাবজুডিস ম্যাটার। কারণ দেখুন, সিঙ্গুর, নন্দীগ্রাম থেকে কামদুনি, সন্দেশখালী, বৃহৎ অর্থে আদালতের বিচারাধীন বিষয় নিয়েই আমাদের খবর করতে হয়, আলোচনা করতে হয়, বিশ্লেষণ করতে হয়। কিন্তু আমি আমার বিরুদ্ধে মামলা নিয়ে কোনো কথা বলিনি। তার কারণ বিচার ব্যবস্থার ওপর আমার সম্পূর্ণ আস্থা ছিল। আজ তার একটু ব্যতিক্রম হচ্ছে। অন্য দিক থেকে এই নিয়ে আমরা কথা বলছি, তার কারণটা কোনো মামলার হারজিত নয়। কারণটা এ রাজ্যে আমরা সমস্ত সংবাদ মাধ্যমের কর্মীরা মাথা উঁচু করে সাংবাদিকতা করতে পারবো কিনা, সেই প্রশ্নটা আজ বড় হয়ে দাঁড়িয়েছে। এবং এই প্রশ্ন শুধু আমাদের নয়, শুধু টেলিভিশনের নয়, সমস্ত সংবাদপত্র, ডিজিটাল মিডিয়া, ইউটিউবার, সোশ্যাল মিডিয়ার ব্লগারদের স্বাধীনভাবে কাজ করার প্রশ্ন। আমি প্রথমেই বলি, গোটা বিষয়টা এই অনুষ্ঠানে শুরু হয়েছিল। এই অনুষ্ঠানে এ ব্যাপারে আমি স্পষ্টভাবে আমার বক্তব্য রেখেছিলাম, ক্ষমা চেয়েছিলাম, ভুল স্বীকার করেছিলাম, একবার নয় বারবার। আজকে পরপর আপনাদের কাছে আমার দায়িত্ব আছে যে পুরো বিষয়টা আপনাদের সামনে রাখা। প্রশ্নটা ছিল যে পুলিশ দুজন ব্যক্তির জামিনের বিরোধিতা করেছিল কিনা, তা নিয়ে একটা ভুল তথ্য সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে সম্প্রচারিত হয়ে যায়। আমি শুরুতেই দেখাবো গত 13ই ফেব্রুয়ারি ভুল স্বীকার করে নিয়ে আমি ঠিক কী বলেছিলাম। আমি আপনাদের সামনে গোটা ঘটনা, গোটা দিনের ঘটনা, কিভাবে সংবাদ মাধ্যম কাজ করে, আমার মনে হয়েছে যে ঠিক যেভাবে সমস্ত কিছু আপনাদের সামনে বলি, ঠিক যেভাবে সপ্তাহের পর সপ্তাহ আমি বাড়ি থেকে কোভিডের সময় অনুষ্ঠান করেছিলাম, সব কিছু আপনাদের সামনে শেয়ার করা যায়। কি হয় কোর্ট রিপোর্টিংয়ে? কোর্ট রিপোর্টিংয়ে যেটা হয় সেটা হচ্ছে, আমাদের হাতে সোর্স হচ্ছে অর্ডার কপি অথবা পুলিশের রিমান্ড লেটার বা যারা পার্টি আছে, বাদী বা বিবাদী পক্ষ, তাদের তথ্য। আমরা আন্তর্জাতিকভাবে, শুধু এই রাজ্য বা এই দেশ নয়, আন্তর্জাতিকভাবে কাদের ওপর ভরসা করি? যে যেখানে ধরুন লয়াররা বেরিয়ে এলেন, তাকে কিন্তু অ্যাডভোকেট অন রেকর্ড হতে হবে, অর্থাৎ তিনি মামলাটা লড়েছেন। আপনারা লক্ষ্য করে দেখবেন যে কোনো রকম ক্রস চেক না করে আমরা অ্যাডভোকেট অন রেকর্ডদের, এই সব্যসাচীদের বহু ক্ষেত্রে বহু মামলায় একদম সরাসরি তাদের লাইভও দেখানো হয়।
এক্ষেত্রে হয়েছিল, বুঝতেই পাচ্ছেন, কালকে অত্যন্ত 6 জনের গ্রেফতারি নিয়ে গোটা দিন তোলপাড় হচ্ছিল। তার মধ্যে 3 জন রাজনৈতিক দলের নেতা এবং 3 জন হচ্ছে সাধারণ গ্রামবাসী। সকাল 10টা থেকে প্রায় 8:15 সাড়ে 8টা অবধি এই কোর্ট প্রসিডিংস চলছিল। মনে রাখতে হবে এটা কলকাতা হাইকোর্ট নয়, সেখানেও 3-4 ঘন্টা অন্তত লাগে অর্ডারের কপি পেতে। এটা বসিরহাট কোর্ট, এবং সেখানে প্রাইমারিলি একজন সাংবাদিককে বা সংবাদ মাধ্যমকে ভরসা রাখতে হয় কাদের ওপর? অ্যাডভোকেট অন রেকর্ড। তিনি বেরিয়ে এসে বললেন, আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যে সুবিধাটা সংবাদ মাধ্যম ইদানিংকালে পেয়ে থাকে সেটা হচ্ছে লাইভ স্ট্রিমিং। দেবাংশুরাও বহুবার স্টুডিওতে সেই দাবি তোলে। লাইভ স্ট্রিমিং হাইকোর্টের বাইরে, লোয়ার কোর্টে, বসিরহাট কোর্টের কোনো সম্ভাবনাই ছিল না। সুতরাং ক্রস চেকের উপায় সংবাদ মাধ্যমের হাতে কিন্তু অত্যন্ত সীমাবদ্ধ ছিল। ঠিক এইখান থেকে অ্যাডভোকেট অন রেকর্ড একজন বলেন যে 3 জন রাজনীতিবিদ, তিনি বলেন যে তাদের একজনের ক্ষেত্রে বেল অপোজ করা হয়েছে, 2 জনের ক্ষেত্রে বেল অপোজ করা হয়নি যারা জামিন পেয়ে গেছেন। আমার কাছে অন ক্যামেরা সমস্ত আছে, ফরচুনেটলি এটা আমরা তখন দেখাইনি। আমরা ইতিমধ্যেই মামলার ইঙ্গিত দিয়ে চিঠি পেয়েছি, কোর্টে আমরা প্লেস করব। কোনো সংবাদ মাধ্যমের কোনো উপায় থাকে না যে অ্যাডভোকেট অন রেকর্ড যখন একটা কথা বলছেন সেটাকে সেই মুহূর্তে ক্রস চেক করা, যার ফলে এই অনুষ্ঠানে সেই খবর আসে, সেই খবর আমরা সম্প্রচার করি, এটা ঠিক যে সেই খবরে আলোচনাও হয়। কিন্তু লক্ষ্য করে দেখবেন রাজ্য পুলিশের তরফে একটা, যদিও এবিপি আনন্দের নাম করে নয়, সমস্ত সংবাদ মাধ্যম একাংশ সেকশন অফ মিডিয়া বলে উইলফুল মিস ইনফরমেশনের কথা বলা হচ্ছে। আমার প্রশ্ন এইখানেই, এটাকে আমি মানহানির দিকে নিয়ে যাচ্ছি না, তার কারণ উনি রাজ্য পুলিশের যারা করেছেন তারা এবিপি আনন্দের নাম করেননি, করলে আমার সে সুযোগ থাকতো। কেন এত বড় কথাটা বললাম? তার কারণ ম্যালাফাইড ইন্টেনশন আমাদের ছিল না, তার সব থেকে বড় প্রমাণ। এবার নেক্সট কি করে আমি জানতে পারবো? রাজ্য পুলিশকে ধন্যবাদ যে তারা টুইট করলেন রিমান্ড লেটারটা, যেটা কিন্তু আমাদের বা সংবাদ মাধ্যমের হাতে আসতে একদিন বাদ দিন, আমাদের এই রাজ্যে বাস্তব সত্যটা হচ্ছে বসিরহাট কোর্ট থেকে পেতে 3-4 দিন লাগার কথা। ফরচুনেটলি এবং ধন্যবাদ রাজ্য পুলিশকে, তারা রিমান্ড লেটারটা সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিলেন। তাতে আছে যে তারা বেল অপোজ করেছিলেন। একেবারে সত্যি কথা, সেটা যে মুহূর্তে এবিপি আনন্দ হাতে পেল তখন আমাদের লাইভ অনুষ্ঠানে, রেকর্ডেড অনুষ্ঠানটা চলছিল। ব্রেকিং নিউজে যারা কালকে রিপিট দেখেছেন তারা জানেন আগাগোড়া পুলিশের সেইটা আমরা দিয়ে গেছি, সেখানেই আমরা থামিনি। যে মুহূর্তে সেই রিপিট টেলিকাস্ট শেষ হয় সেই মুহূর্তে সঞ্চালক সামনে এসে, যিনি লাইভ বুলেটিন করছিলেন, প্রথম শব্দটা বলেন যে এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য, ভুলের জন্য আমরা দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। আমরা বিশ্বাস করি যে কাজ করতে গেলে ভুল হবে, সেই ভুল যদি মাননীয় দর্শকদের সামনে আমরা স্বীকার করি তাতে কোনো লজ্জা নেই, বরঞ্চ আপনাদের সত্যি ইনফরমেশনটা দেওয়া আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমরা কোনো দিন সেখান থেকে বিচ্যুত হইনি এবং বিচ্যুত হচ্ছি না, ভবিষ্যতেও হব না। ঠিক এইখানে আমার পরের প্রশ্নটা, সেটা হচ্ছে দেবাংশুর ওই অংশটা। লক্ষ্য করে দেখবেন যে আমরা ডিজিটালে যে অংশটা তুলি তাতে কিন্তু দেবাংশুকে আমি যে প্রশ্ন করছি, দেবাংশু কিছুটা অস্বস্তিতে পড়েছে। সত্যি তো ইনফরমেশনটা ভুল ছিল। আমরা ইউটিউব, ফেসবুক লাইভ সমস্ত হয় প্রাইভেট করে দিয়েছি, নয় ডিলিট করে দিয়েছি। তার কারণ সত্যি তো দেবাংশুকে অন্যায়ভাবে প্রশ্ন হচ্ছিল, তথ্যটা ভুল ছিল, কোনো তাতে আমরা দ্বিধা করিনি। কিন্তু এখানে আমার প্রশ্ন, বটম লাইনটা হচ্ছে, আচ্ছা পুলিশ বেল অপোজ করেছিল, কিন্তু বটম লাইনটা কি? বেলটা তিনি পেয়েছিলেন। সব থেকে বড় আমার দুটো প্রশ্ন থাকবে একেবারে শেষে, যে গুরুত্ব, মনোযোগ এবং সময় রাজ্য পুলিশ এবিপি আনন্দের জন্য বা সংবাদ মাধ্যমের জন্য ব্যয় করলো, তার কিয়দংশ যদি সঠিক ধারা দিতে, যাতে বেলটা এই মূল অভিযুক্ত এবং আরেকজন না পায়, তাতে ব্যবহার করতো, তাহলে বোধহয় এত বিতর্কের জায়গায় থাকতো না, কারণ বেলটাই তারা পেত না। আমার দ্বিতীয় প্রশ্ন, এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী, কিন্তু পুলিশ যে প্রধান অভিযুক্তদের বেল আটকাতে পারল না, সেক্ষেত্রে তারা কিঞ্চিত কি পুলিশ দুঃখিত হলো? এই প্রশ্ন আমাদের রইল। এবং স্বচ্ছতার সঙ্গে ভবিষ্যতেও এই ধরনের প্রশ্ন এলে আমাদের ভুল ত্রুটি হলেও আপনাদের সামনে খোলাখুলি বলবো, কোনো অসুবিধে নেই। এবার আজকে আপনাদের দেখাবো ঠিক কোথা থেকে সূত্রপাত। বসিরহাট আদালতের আইনজীবীর কোন বক্তব্য থেকে আমার সহকর্মী আবির দত্ত এই খবরটি দিয়েছিল, অ্যাডভোকেট অন রেকর্ড ছিলেন, ঠিক কী বলেছিলেন, 3 জন আইনজীবীর মধ্যে একজন আইনজীবী কি বক্তব্য রেখেছিলেন অন ক্যামেরা, আজকে দেখাবো আপনাদের। পুলিশ বেসিক্যালি নিরাপত্তা সর্দারের ক্ষেত্রে স্ট্রং অবজেকশন দিয়েছে এবং যে কারণে ওর জন্য 10 দিন পিছু প্রেয়ার করেছিলেন পুলিশ কর্তৃপক্ষ। তোমার বিকাশের জামিনের বিরোধিতা করা হয়েছিল আদৌ? সেইভাবে আদৌ করা হয়নি। তোমার বিকাশের জামিনের বিরোধিতা করা হয়েছিল আদৌ? সেইভাবে আদৌ করা হয়নি। আমি ঠিক এইখান থেকে একটু ঘটনা প্রবাহের দিকে আসব। এই খবর আমরা সম্প্রচার করলাম 12ই ফেব্রুয়ারি সোমবার
এইরকমই একটা সোমবার রাত 8:37 এই অনুষ্ঠানে। 12ই ফেব্রুয়ারি পুলিশ রাত্রিবেলা তাদের এক্স হ্যান্ডেলে দাবি করলো যে ধৃতদের তারা জামিনের বিরোধিতা করে হেফাজতে চেয়েছিল রিমান্ড লেটার সহ, যেটা কিন্তু আমাদের সাধারণভাবে পুলিশ যদি এক্স হ্যান্ডেলে না দিত জানার কোনো উপায় ছিল না। আমরা সঙ্গে সঙ্গে দেখা মাত্র রাত 12:04 যখন সেই অনুষ্ঠানের রিপিট চলছিল, 12:04 পুলিশের ব্যাখ্যা সহ আগাগোড়া ব্রেকিং নিউজ চালালাম। এখানেই শেষ নয়, যে মুহূর্তে সেই রিপিট টেলিকাস্ট শেষ হলো সঞ্চালক আপনাদের সামনে এসে বলল এই আমরা বলেছিলাম যে পুলিশ বেল অপোজ করেনি, আসলে অপোজ করেছিল, আমরা এই অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। এবার পরের দিন আসি, পরের দিন 13 তারিখ। তখনও পর্যন্ত কিন্তু আমরা কোনো চিঠি, কোনো এফআইআর, কোনো সিআইডির তলব কিচ্ছু পাইনি। কিন্তু ভুল খবর দেখালে সঙ্গে সঙ্গে 24/7 লাইভ নিউজ চ্যানেলে এরকম অনেক সময় অনিচ্ছাকৃত ভুল হয়, সঙ্গে সঙ্গে আমরা ক্ষমা চেয়ে নিই। একবার আমাদের এনবিডিএ নিয়ম অনুযায়ী একবার ক্ষমা চাওয়াই যথেষ্ট। কতবার আমরা ক্ষমা চেয়েছিলাম দেখাই। মঙ্গলবার অর্থাৎ 13 তারিখ সকাল 7:03 লাইভ বুলেটিন শুরু হচ্ছে। সঞ্চালক যিনি ছিলেন তিনি সরাসরি এসে একেবারে ওই ভুল আবার দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী বললেন। সারা দিন ধরে মোট 22 বার সঠিক খবর হেডলাইন সহ আমরা সম্প্রচার করি। 22 বার পুলিশের পোস্ট উল্লেখ করে সেই পোস্ট দেখিয়ে 11 বার প্যাকেজ এয়ার করা হয় আলাদা আলাদাভাবে। ভাবুন, একবার করাই যথেষ্ট, কতবার, যে সত্যি কোনো মানুষের মধ্যে মিস ইনফরমেশন থাকা উচিত নয়। 13ই ফেব্রুয়ারি 12:12 তিনিও আমার নেমসেক সুমন মুখোপাধ্যায়, লিগ্যাল অ্যাডভাইজার, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তিনি একটি চিঠি দেন। সেই চিঠি আমাকে পাঠিয়ে বলেন যে এইভাবে ভুল হয়েছে, এই চিঠি পাওয়ার 24 ঘন্টার মধ্যে আমাদের ক্ষমা চাইতে হবে, আমার শোতে চাইতে হবে, ইত্যাদি ইত্যাদি। মনে রাখবেন তার আগে অসংখ্যবার ব্রেকিং নিউজে কতবার আমার গোনার ক্ষমতা নেই, টানা এবং একাধিকবার সঞ্চালকরা এসে ক্ষমা চেয়ে গেছেন। সঠিক, উনি এই চিঠি 12:12 যখন রিসিভড হয়েছে তার আগে গোটা প্রক্রিয়াটা শেষ হয়ে গেছে, যতবার দরকার তার থেকে বেশিবার হয়েছে। আমার শোতে আবার পরের দিন এবং তার রিপিটে একই রকমভাবে আমি ক্ষমা চাইলাম এবং দুঃখ প্রকাশ করলাম। তিনি বলেছিলেন যে 24 ঘন্টা সময়, 24 ঘন্টার আগে শুরু হলো, 24 ঘন্টার মধ্যে হলো। ওই দিন 7:05 পুলিশ সুওমোটো এফআইআর রুজু করলো সন্দেশখালী থানায়। 14 তারিখ 3:54 আমরা লিগ্যাল অ্যাডভাইজারের চিঠির উত্তর দিলাম যে আপনি চিঠি ইস্যু করার আগে এতবার আমরা ক্ষমা ইত্যাদি চেয়েছি। 14ই ফেব্রুয়ারি বুধবার বেলা 5টায় লিগ্যাল অ্যাডভাইজারের চিঠি ইত্যাদি চলে গেছে। সন্দেশখালী থানা নোটিশ পাঠায়, পুলিশ জানায় যে আমাকে 15ই ফেব্রুয়ারি সকাল 11টার মধ্যে সন্দেশখালী থানায় হাজির হতে হবে। আমরা বারবার জিজ্ঞেস করি অভিযোগটা কি, তার কারণ হচ্ছে যে আমায় তো কিছু তথ্য প্রমাণ নিয়ে যেতে হবে অথবা সাহায্যের জন্য, মানে কি অভিযোগ না হলে আপনি কিসের বিষয়ে আমায় জেরা করবেন। আমার জানার বিষয়টা ছিল যে এফআইআরটা কি, আমার বিরুদ্ধে অভিযোগটা কি। কোনোভাবে এমনকি কেউ পড়ে আমাদের এফআইআর কপি, যেটা আমার আইনি অধিকার, সেটা তো বাদ দিন, আমাদের জানানো অবধি হয়নি যে কমপ্লেনটা কি, এফআইআরটা কি। আমরা কোর্টের দ্বারস্থ হব। নেক্সট কি হওয়ার কথা, শুক্রবার কোর্ট থেকে আমরা এফআইআর কপি পেতে পারি। শুক্রবার অর্থাৎ 16 তারিখ বিকেল 5টার সময় এফআইআর এলো কলকাতা হাইকোর্টে, যাতে ওই উইকেন্ডে, আপনারা জানেন শনি রোববার কোর্টে ছুটি থাকে, কোনো রকম আইনি সাহায্য আমরা না পাই। এখানেই গল্পটা শেষ হচ্ছে না। 23শে ফেব্রুয়ারি মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র তিনি মৌখিকভাবে নির্দেশ দিলেন এবং সেখানে যিনি সরকারি আইনজীবী ছিলেন মাননীয় আইনজীবীর সামনে যে এই বিষয়ে কোনো পদক্ষেপ করা হবে না। শনিবার 6:45 সময় আমার কাছে বলা হয়নি যে এর আগেও তো বহু নোটিশ, এই পেশার থাকতে গেলে বহু নোটিশ পেতে হয়েছে। কোনো নোটিশে, সন্দেশখালী থানার নোটিশে নতুন যেটা দেখলাম, ইনফ্যাক্ট যিনি সাইন করেছেন ওই সন্দেশখালী থানার পিএসআই একজন, তিনিও আমার নাম শেখ সুমন নাইয়া। নতুন যেটা সেটা হচ্ছে বোল্ডে লিখে দেওয়া হলো যে আমি যদি 11টার মধ্যে না যাই, অর্থাৎ কমপ্লাই না করি এই নোটিশের টার্মস, তাতে আমাকে
কোন কোন ধারায়, সিআরপিসির কোন কোন ধারায় গ্রেফতার করা হতে পারে। এটা নতুনত্ব, এর আগে বহু নোটিশ পেয়েছি, বোল্ডে ঠিক এইভাবে লেখা থাকে না, যাই হোক সেটা হয়তো নতুন সংযোজন। এরপর আমাকে সিআইডির তরফ থেকে শনিবার 6:45 সময় একটা নোটিশ পাঠিয়ে বলা হলো রবিবার সাধারণভাবে ছুটির দিন, ভবানী ভবনও প্রায় বন্ধ থাকে, সাংবাদিকতা 26 বছর ধরে করছি, ভবানী ভবন প্রায় বন্ধ থাকে, সেই রবিবার সকাল 11টার মধ্যে আমায় ভবানী ভবনে জেরার সম্মুখীন হতে হবে। এবং আমি সঙ্গে সঙ্গে সেই দিনই সকালে একেবারে স্পষ্ট করে কি হয়েছে শুক্রবার কোর্টে, মাননীয় বিচারপতি কি বলেছেন, লার্নেড কাউন্সিল যিনি ছিলেন সরকারি তরফে আইনজীবী তিনি কি বলেছেন, সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল যিনি ছিলেন, যে কোনো ব্যবস্থা নেওয়া হবে না সেটা চিঠি দিয়ে জানিয়ে দিই, মেলও করে দিই, এবং এর ফিজিক্যাল কপি আমি পাঠাই, যে একেবারে কোনো ভুল বোঝাবুঝির জায়গা নেই, ফিজিক্যাল কপি একদম সকালের ওই ফার্স্ট আওয়ারে ভবানী ভবনে পৌঁছে যায়, আমি স্ট্যাম্প মারিয়ে নিই। এই পর্যন্ত তো প্রত্যাশিত, রাষ্ট্রশক্তি বুঝতেই পাচ্ছেন ঠিক কীভাবে চেয়েছিল যে জেরার মুখোমুখি আমি হই। অপ্রত্যাশিত বিষয়টা হলো গতকাল ঠিক রাত 1:52 এই অফিসে সিআইডির টিম এলো, তারা চিঠি দিয়ে বলল যে আমার বিরুদ্ধে সিআইডির করা তলব তারা উইথড্র করছে। আমার প্রশ্ন যে আমি সকাল 9:11 চিঠির উত্তর পাঠালাম, আর কমপ্লেনটা যখন তার কয়েক ঘন্টার মধ্যে হাইকোর্টে আমরা পরের মামলা শুনানি হবে তার আগে প্রায় রাত 2টোর সময় উইথড্র করা হলো। সন্দেশখালী থানার কিন্তু অ্যাজ ইট ইজ রয়ে গেল, আপনারা আজকে যেটা দেখলেন। আমি এইখানে আমার আলোচনায় আসব, তার আগে এই তদন্ত প্রক্রিয়ার অন্তর্বর্তী স্থগিতাদেশ নিয়ে মাননীয় বিচারপতি ঠিক কী বলেছেন আজকে, কোথায় কোথায় আমরা প্রশ্ন তুলেছিলাম যে কেন ম্যালাফাইডে ইন্টেনশন নয় বলছি আমরা, কেন দেখাবো। সন্দেশখালী কাণ্ডে এবিপি আনন্দর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমনদের বিরুদ্ধে গোটা পুলিশি তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। ধাক্কা খেল রাজ্য সরকার, প্রশ্নের মুখে পড়ল রাজ্য পুলিশের ভূমিকা। 13 তারিখ বসিরহাটের পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল বিজেপির। সেই অভিযানে গন্ডগোল হয়। পুলিশের এফআইআরে দাবি করা হয় যে এটা এবিপি আনন্দে ভুল খবর সম্প্রচারিত হওয়ার জন্য হয়েছে, কিন্তু বিজেপির এসপি অফিস ঘেরাওয়ের কর্মসূচি ছিল পূর্ব ঘোষিত। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজে বলেছিলেন যে এই কর্মসূচি তাঁরা ঘোষণা করেছেন কারণ সন্দেশখালীতে ঘটে চলা বিভিন্ন ঘটনা নিয়ে তাদের পুলিশের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। সেখানে কোথাও তারা এবিপি আনন্দে সম্প্রচারিত ভুল খবরের কথা উল্লেখ পর্যন্ত করেনি। কিন্তু আশ্চর্যজনকভাবে সন্ধেবেলা স্বতঃপ্রণোদিত এফআইআর রুজু করে পুলিশ। এদিন বিচারপতি কৌশিক চন্দ্র নিজেই পুলিশের এফআইআর নিয়ে প্রশ্ন তুলে বলেন, যাদের জামিনের বিরোধিতা সরকারি আইনজীবী করেননি বলে খবরে দেখানো হয়েছিল তাদের মধ্যে তো বিকাশ সিং ছিলেন, তিনি তো বিজেপির নেতা, আর বিজেপি নেতার জামিনের বিরোধিতা যদি সরকারি আইনজীবী না করেন তার জন্য বিজেপি এসে কেন বিক্ষোভ করবে? তখন রাজ্য সরকার যুক্তি দেয়, না আরেকজন তো ছিলেন তৃণমূলের উত্তম সর্দার। তখনই বিচারপতি পরিষ্কার করে বলেন, পৃথিবীতে ঘটে চলা সব ঘটনার সঙ্গে সব ঘটনার সম্পর্ক থাকতে পারে না। কোন ঘটনার সঙ্গে কোন ঘটনার সম্পর্ক আছে সেটা প্রমাণ করতে হবে। কোর্ট অবজার্ভ করেছেন, কোর্ট বলেছেন at least ingredients of 153 যেটা চার্জ হয়েছিল 153 আর 505 অফ দ্য ইন্ডিয়ান পিনাল কোড, সেটার ইনগ্রিডিয়েন্টস নট মেড আউট। আর কোর্ট এটাও রেকর্ড করেছে যে এরকমভাবে একটা ইনঅ্যাডভার্টেন্ট একটা মিস্টেকে যে নিউজ যেটা দেওয়া হয়েছিল দ্যাট ওয়াজ ক্ল্যারিফাইড অ্যান্ড অ্যাপোলজি ওয়াজ গিভেন। তারপরেও এফআইআর ফাইল করা হয়েছিল, এটাও কোর্ট একটা অবজার্ভ করেছে। বিচারপতির নির্দেশে স্পষ্ট করে বলেছেন, আগামী 3 মাসের জন্য সন্দেশখালী থানায় এবিপি আনন্দর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমনদের বিরুদ্ধে যে এফআইআর হয়েছিল তার তদন্ত প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হলো। যে দুটি ধারায় মামলা হয়েছে সেগুলির গ্রহণযোগ্যতা নেই। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, একটু অস্বস্তি নিয়ে আজকে সময়সীমা এই অনুষ্ঠানের এই পর্বের একটু কমিয়েছি, 2 মিনিটের জায়গায় প্রত্যেক বক্তাকে 1 মিনিট দেবো, তার কারণ অন্য বহু ঘটনা আছে এবং আমাদের কাজ হচ্ছে আপনাদের সামনে খবর নিয়ে আসা, খবর হওয়া নয়। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম করতে হচ্ছে, কারণ প্রশ্নটা ব্যক্তি সুমনদের নয়, এবিপি আনন্দের নয়, এখানকার এই রাজ্যের বড় বড় প্রতিষ্ঠান থেকে ছোট ইউটিউবার ভাই বোন প্রত্যেককে যে কোনো অজুহাতে হয় 41A, নয় 160, নয় 91A একটা নোটিশ এবং চাপে রাখা। আমি বলছি ফিরদৌস, মাঝে মাঝে আমার মনে হয় যে আদালত না থাকলে সাংবাদিকতা করা কার্যত অসম্ভব হয়ে যেত। একদমই। দেখুন, আমি প্রথমে বলি আপনার যে ঘটনা পর্ব না,
আমাদের যখন ক্রিমিনাল ল পড়তে শুরু করি তখন প্রথম প্রিন্সিপাল যেটা পড়তে হয় যে একটা নন ফেসিটরিয়াম নিসিমিন সিটরিয়া, অর্থাৎ একটা অ্যাক্ট সেটা ইটসেলফ অফেন্স কনস্টিটিউট করে না যদি না গিলটি মাইন্ড থাকে। আপনার খবর সম্প্রচার হওয়ার পরে আপনি একাধিকবার বলেছেন যে ওই খবরটি ভুল ছিল। আচ্ছা বলুন তো, যে খবরটি সম্প্রচার হলো তার সঙ্গে পরের দিন রাইটিংয়ের কী সম্পর্ক? যে কোনো ক্রিমিনাল অফেন্স কনস্টিটিউট হতে গেলে তার যে ইনগ্রিডিয়েন্টগুলো সেগুলো স্যাটিসফাই করতে হয়। সেগুলো যদি স্যাটিসফাই না হয় তাহলে কখনোই সেই ক্রিমিনাল অফেন্সটি কনস্টিটিউট হয়েছে বলে ধরা হবে না। এক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে তার আগের দিনের একটি প্রশ্ন, সেই প্রশ্ন থেকে কখনোই তার পরের দিন রায়োটিং হলো সেটার কোনো সম্পর্ক, যে ক্ষেত্রে আপনি বারবার বলে দিয়েছেন যে তথ্যটি ভুল ছিল এবং সেটি রেকটিফাই করে নিয়েছেন। দ্বিতীয় কথা বলি যে কেন এটা করা হচ্ছে। আপনি যদি সন্দেশখালী পর্ব দেখেন না, সাংবাদিকদের ক্যামেরা ভেঙে দেওয়া, সাংবাদিককে গ্রেপ্তার করা, আপনার মতো একজন পতিতযশা লব্ধ প্রতিষ্ঠিত একজন সাংবাদিককে তাকে এফআইআর করা, তার বিরুদ্ধে আসলে কি চাইছেন? এইগুলো করে আসলে যেটা চাইছেন যে সন্দেশখালীর খবর জনমানসে যাতে কোনোভাবেই ভেসে না ওঠে, যেটা সরকারের অস্বস্তির কারণ। সেই জন্য এত এফোর্ট নিয়ে সন্দেশখালী পর্বে আপনাদের বিরুদ্ধে এফআইআর করতে হচ্ছে। দেখুন স্বাভাবিক ডাকা হচ্ছে এবং 24 ঘন্টা ন্যূনতম সময়ও দেওয়া হচ্ছে। আরেকটা তথ্য দিয়ে আমি শেষ করব। দেখুন আমাদের সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট রেকর্ড অ্যাসোসিয়েশনের মামলায় বলে দিয়েছে যে কোনো এফআইআর 24 ঘন্টার মধ্যে আপলোড করতে হবে ওয়েবসাইটে। যদি ডিফিকাল্ট ট্রেন হয় তাহলে 72 ঘন্টার মধ্যে। এই ক্ষেত্রে দেখুন আপনার ক্ষেত্রে একদমই এটা হওয়াই উচিত নয়, কিন্তু এটা কেন করা হলো? আসলে করা হলো এই কারণেই যাতে আপনাদের মতো সাংবাদিক কুলকে ভয় দেখিয়ে সন্দেশখালীর খবর কোনোভাবে যাতে জনমানুষের না আসে, সেই জন্য আপনাকে দিয়ে ওই যে বলে না ওই ঝিকে মেরে বউকে শিক্ষা দেওয়া, আসলে আপনাকে ওই এফআইআরটি করে আপনার বিরুদ্ধে এফআইআরটি করে সমস্ত সাংবাদিক কুলকে শিখিয়ে দিল যে বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির উত্তম কুমারকে যদি আমি এফআইআর করতে পারি তাহলে আমি যে কোনো কারোর বিরুদ্ধে করতে পারি। আমি বিশ্বনাথদার কাছে আসবো। বিশ্বনাথ, একটা জিনিস সেটা হচ্ছে যে আমি যদি তালিকা করি শুধু গত 6 মাসে, তাহলে দেখা যাবে যে মানে 5 ঘন্টার মানে ঘন্টাখানেক সঙ্গে সুমন, 5 ঘন্টা সঙ্গে সুমন করেও আমি শেষ করতে পারছি না। আমি বলছি যত লোকসভা ভোট আসবে এই কাজটা কি সাংবাদিকতার সঙ্গে যারা যুক্ত আছে যে কোনো প্ল্যাটফর্মে তত তাদের পক্ষে কঠিন হয়ে যাচ্ছে? দেখুন সুমনদা, খুব পরিষ্কার করে বলতে গেলে যে নির্বাচনের মাধ্যমেই শাসক হয়, মানে ক্ষমতায় আসে, কিন্তু ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে কিন্তু স্বৈরাচারী হচ্ছে আমাদের শাসকরা। আমি দিল্লির কথা ভেবে, আমি পশ্চিমবাংলার কথা বলে, অন্য রাজ্য অভিজ্ঞতার কথাই ভেবে বলছি, কিন্তু পশ্চিমবাংলা আমাদের আলোচনার বিষয়। আমি বলছি এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী রাজনীতি ছিলেন, আমি তো তখন টেলিভিশনে ছিলাম, আমি তো দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে তখন প্রত্যেক সাংবাদিকের নাম ধরে বলতেন এবং সাংবাদিকদের মানে সাথে তার সম্পর্ক কত গভীর ছিল। কারণ তখন সাংবাদিকরা সিঙ্গুর, নন্দীগ্রাম থেকে শুরু করে একের পর এক বিষয় মানে তুলে ধরতেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভালো লাগতো। সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজশাসনে আসলেন অর্থাৎ মুখ্যমন্ত্রী হলেন, একদম কমপ্লিটলি 180 ডিগ্রি ঘুরে গেলেন। মানে বিভিন্নভাবে মামলা করো, তাদেরকে জেলে ঢোকাও, একের পরে ইউটিউবারদের ঢুকিয়েছে, আপনার মতন সাংবাদিকদের উপরে একের মামলা। আপনি তো একটা মামলার কথা বলেন, আপনার অসংখ্য মামলা। আপনি আমায় বলুন, আপনি আমায় বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন স্বৈরাচারী হয়? মমতা বন্দ্যোপাধ্যায় এর নৈতিক কোনো অধিকার আছে মোদির বিরুদ্ধে আঙুল তোলা? মমতা বন্দ্যোপাধ্যায় মোদির বিরুদ্ধে সংবাদপত্রের কন্ট্রোলারদের কথা বলেন। আজকে আপনি নৈতিকতা হারিয়েছেন, কারণ আপনি যেভাবে রাজ্যের একের পর এক সাংবাদিকদেরকে নির্যাতন করছেন, যেভাবে তার বিনা বিচার মানে কারণ ছাড়া তাদেরকে অ্যারেস্ট করছেন, থানায় বসিয়ে রাখছেন, মামলা দিচ্ছেন, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিনিমাম নৈতিক অধিকার কোনো থাকে মানে সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিক নিয়ে কথা বলার? দ্বিতীয় যে প্রশ্নটা আমি তুলতে চাই, আজকে যদি আপনারা প্রথম দিন থেকে যদি মানে সন্দেশকারীর ইস্যুগুলো না তুলতেন, মানুষগুলো কিন্তু অসহায় থাকতো সুমনদা। আমি বলছি আপনি হয়তো আপনার বিরুদ্ধে হয়তো মামলা হতো না, হয়তো অনেকে জেলে যেতে হতো না, কিন্তু সন্দেশকালীর ওই ধরনের গরিব মানুষগুলো, ওই ধরনের মহিলাদের সম্ভ্রম দ্বারা লুট করেছে, যাদের জমি আজকে ফেরত দিতে হচ্ছে। 50 জন লোকের জমি ফেরত দিয়েছে কারণ সুমনদের মতন লোকদেরও মানে মামলা হয়েছে, কারণ সাহস করে তারা সেই সংবাদটা মানুষের সামনে এনেছে। পুলিশ চাপ করেছে, শাসক দল চাপ করেছে, বাধ্য হয়ে এখন বাপ করে 50টা লোকের জমি ফেরত দিতে হচ্ছে। ফলে আজকে অন্ধকারে আপনি যেহেতু দেখাচ্ছেন, আয়না দেখাচ্ছেন শাসককে, শাসক ভয় পাচ্ছে, সে আয়না দেখতে চাইছে না। আমার প্রশ্নটা হচ্ছে সে স্বাধীনতার প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি মনে রাখবেন, আপনি এবিপি আনন্দ চান, মমতা বন্দ্যোপাধ্যায় দৌলতে নয়।
মোদির দৌলতে নয়, আপনি ভারতবর্ষের সংবিধান আপনাকে 19 নম্বর ধারায় এই অধিকার দিয়েছে। সেই কনটেক্সটেই কিন্তু আজকে আপনি এবিপি আনন্দ বা মিডিয়া চালান। মিডিয়ার স্বাধীনতা ভারতবর্ষের সংবিধানের দেওয়া স্বাধীনতা, এটা কোনো রাজনৈতিক কারোর দয়ায় আমরা পাইনি। সবথেকে বড় কথা যে আমরা করি হচ্ছে ওই মানুষগুলো, এই সমীরদার চেয়ারে যারা এসে বসেছিলেন এবং এখনো কার্যত তাদের যেভাবে অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজে আক্রমণ করা হয়েছে। আজকেও এই অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে আমি আসবো, কিন্তু আমি দ্রুত আমি কথা না বলে পাচ্ছি না। এই এন্টার পিরিয়ডে একের পর এক তৃণমূলের সাংসদ থেকে শুরু করে লোকজন যারা মিডিয়াতে 30 বছর 40 বছর চাকরি করেছে বা যুক্ত ছিল, আপনি লক্ষ্য করে দেখবেন এই পিরিয়ডটাতে তাদের একটা বিবেক আসলো না, একটু ভেতর থেকে আসলো না, যে যেভাবে সাংবাদিকদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, সুমনদের মতন মানুষের উপরে যেভাবে নির্যাতন করা হচ্ছে। আপনি আমায় বলুন, আপনি তো একটা সামাজিক মানুষ, আপনার তো পরিবার আছে, আপনার বউ বাচ্চা আছে, আপনি আমায় বলুন আপনার পেশাগত কারণে শাসক দল যদি কন্ট্রোল করে, তার যে উত্তেজনা সেটা বাড়িতে গিয়ে পৌঁছায়। যে শিশুদের উপর অত্যাচার হয়, মানসিক অত্যাচার হয়, পরিবারের স্ত্রীর উপর অত্যাচার হয়, তার দায়টা মমতা বন্দ্যোপাধ্যায় নেবে, শাসক দল নেবে। একটা বিবেকবান মানুষ শাসক দলের মধ্যে পাচ্ছেন যারা বলে যে আমি ব্যক্তিগত পার্টটা তার কারণ সেখানে আমার অন্য ইমোশনাল ক্ষত আছে। সেটা হচ্ছে আমার 2 বাচ্চা, তারা জীবনের প্রথম বড় পরীক্ষা, বোর্ডের পরীক্ষা দিচ্ছে। ইনফ্যাক্ট আমি, আমার স্ত্রী পুরোটা করেন, বাবা মা করেন, আমি শুধু ইতিহাসটা পড়ানোর চেষ্টা করি। আজকে তাদের ইতিহাস পরীক্ষা। গত 48 ঘন্টা একটা মধ্যবিত্ত বাঙালি পরিবারে এইরকম পরপর নোটিশ আর তলবের পর কি হয়, আমরা সাংবাদিকরাও তো সাধারণ ঘরের, আপনাদের মতো ঘরের মানুষ। আমি কিন্তু ব্যক্তিগত এইখানে দাঁড়ি টানছি। আমি সমীরদার কাছে যাব। সমীরদা, এক হচ্ছে যে আইনের শাসন প্রতিষ্ঠা করা পুলিশের কাজ, বাধাহীনভাবে তাদের কাজ করতে দেয়া, এটা গণতন্ত্র রক্ষার ধর্ম পুলিশের দিক থেকে। সেখানে পুলিশ উল্টে নিগ্রহের শিকার করছে আর 53-54 দিন শাহজাহান ঘুরে বেড়াচ্ছে। আমি বলছি ফোকাসটা কোথায়, কারা আক্রান্ত, কাদের পুলিশ রক্ষা করবে? মূল প্রশ্নটা আমার সেইখানে। দেখো সুমন, আমি যেটা স্টাডি করছি, আমাদের রাজ্যে অন্ততপক্ষে পুলিশ তার নিজস্ব পরিচিতি হারিয়েছে। তার কারণ পুলিশের পরিচয় হলো তারা তৃণমূলের পুলিশ, তারা পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ নয়। পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ যদি হতো তাহলে এই সন্দেশখালিও ঘটতো না, কামদুনিও ঘটতো না, অনেক কিছুই ঘটতো না। ওরা যে তৃণমূলের পুলিশ, তা বারবার করে প্রমাণ দিচ্ছে। এখানে ঠিক একই ঘটনা সুমন, তোমার যদি মনে থাকে, কামদুনিতে যখন হয়, দিনের পর দিন ওখানকার মহিলারা যখন প্রতিবাদ করেন, তখন এই পুলিশ গিয়ে রাতের বেলা ওখানকার গ্রামীণ মহিলাদের কি অকথ্য ভাষায় গালিগালাজ করত। যে ছেলে ওখানকার তখন লিড করছিল, ভাস্কর মণ্ডল, তাকে কি তার বাড়ি 3 বার ভাঙা হয়েছে। তো এটা, এবং আমরা দেখলাম সন্তু পানকে, আমরা দেখলাম পর করে যেখানে যারা সত্যি কথা বলছেন, এমন নয় কেউ বলছে যে মমতা ব্যানার্জি নিজে গিয়ে সন্দেশখালিতে লুট করেছেন, কেউ বলছে না। সমীরদা, আমি যদি ইউটিউবার এবং ব্লগারদের লিস্ট করি, সে কপাতার লিস্ট হবে আমি জানি না, যাদের গুরুতর মামলা দেয়া হয়েছে, অ্যান্টি ড্যাকোরেটি সেল দিয়ে নোটিশ পাঠানো হচ্ছে, ডেকে পাঠানো হচ্ছে ডে ইন অ্যান্ড ডে আউট। তারা হয়তো এত সহজে কলকাতা হাইকোর্টে পৌঁছতে পারছেন না। কিন্তু আমি একটা কথা শেষ করি, শাসক দল মনে করেন, যারা ক্ষমতায় থাকেন, যে তাদের বুদ্ধি সবার থেকে বেশি, যারা আদার্স তাদের কোনো বুদ্ধি নেই। যেমন আজকে তাও আমি কুণাল বাবুকে আমি একটু হলেও সাপোর্ট দিলাম, ওনার কথাটা আমার ভালো লাগলো, যদিও উনিও রাজনীতির দায়ে পুরো কথাটা বলতে পারলেন না। এই কুণাল বাবু যদি আগে বিরোধী টেবিলে থাকতেন, ওনার ভয়েসটা কিন্তু অন্য হতো। ওনার বইগুলো দেখবেন, উনিও তো রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হয়েছে, একের পর এক মামলায় ঘোরানো হয়েছে এই আমলে গোটা রাজ্য জুড়ে। আজকে যারা শাসক দলে আছেন, তারা কেন এটা ভাবেন না যে আগামী 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, তারা যখন বিরোধীদের টেবিলে যাবেন, তাদের সময় যদি তখনকার সাংবাদিকদের এইভাবে কন্ট্রোল করা হয়, তারা তখন কার কাছে যাবেন? তাদের খবরগুলো জনসমক্ষে কে তুলে আনবেন? সুতরাং সাংবাদিকদের কাজটা সাংবাদিকদের করতে দিতেই হবে। এইভাবে যত দমাতে যান, আজকে কি হলো, মানুষ এই শাসক দলের উপরে আরো বিশ্বাসটা হারিয়ে ফেললেন, যে এরা কিভাবে অত্যাচার করছেন। শুধু সাধারণ মানুষ না, সাংবাদিক নয়, কাউকে ছাড়ছেন না। এটা কি ওনাদের পক্ষে ভালো? আমি জানি না ওনাদের যারা পরামর্শদাতা বা যিনি থিঙ্ক ট্যাঙ্ক যারা, তারা কিভাবে ডিসিশনগুলো নিচ্ছেন, তারা ভাবছেন না যে তাদের রাজনৈতিক ক্ষতি হচ্ছে। আজকে যেভাবে শেখ শাহজাহানকে বাঁচিয়ে রাখা হয়েছে, তুলে রাখা হয়েছে, বারবার বলছেন 7 দিনে ধরে দেবো, 15 দিনে ধরে দেবো, ছেলে খেলা হচ্ছে। আমি শুভময়দার কাছে যাব। শুভময়দা, এই মাত্র কোর্টের যে রায় সেটা এসেছে, রায়ের কপি। কোর্ট হ্যাজ অলরেডি অবজার্ভ দ্যাট ইন দ্য কারেন্ট সিচুয়েশন ইন সন্দেশখালী, দ্য ফ্রিডম অফ দ্য প্রেসেস ইজ ক্রুশিয়াল.
তো এই ধরনের একাধিক মন্তব্য গোটা রায় জুড়ে। আমি বলছি যে ক্রমশ আপনি হাসছেন, আমার পক্ষে বিষয়টা অস্বস্তিকর, তার কারণ এই মামলাটার কেন্দ্রে আমি। কিন্তু আমি সবার কাছে অনুরোধ করব যে বড় করে টেলিভিশন, সংবাদপত্র, সোশ্যাল মিডিয়া, ব্লগার, ইউটিউবার সবাইকে ধরে নিন, কারণ সবাই আক্রান্ত। সুমনবাবু, বাড়ির লোক এখনও জানে না, দুপুরবেলা ভাত খেতে এসেছিলাম বাড়িতে, আপনাদের খবরটা দেখার পর এমন একটা লাফ মেরেছি যে সামনের কাঁচের টেবিলে স্ক্র্যাচ পড়েছে। ভীষণ আনন্দ হয়েছে। আপনি যদি না ডাকতেন আজকে, আমি ঠিক দরজা দিয়ে ঢুকে পড়তাম, আজকে ঢুকতামই। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে ভ্লাদিমির ইলিচ লেনিনের একটা কথা আছে, দেয়ার আর ডিকেডস হোয়ার নাথিং হ্যাপেন্স অ্যান্ড দেয়ার আর উইকস হোয়ার ডিকেডস হ্যাপেন। ফলে আজকে যে ঘটনা কিন্তু ঘটলো, এই ঘটনা কিন্তু এর যে একটা ফল বহুদিন ধরে থাকবে। আমি আজকে সত্যিকারের বলছি, আমার সবচেয়ে মন খারাপ আমার তৃণমূলের বন্ধুদের জন্য। আমি তো 2007 থেকে বামফ্রন্টের নেতাদের দেখেছি সুমনবাবু, এবং অনেক কর্মীকেও দেখেছি, তারা কি অস্বস্তিতে থাকতেন। আজকে প্রতিটি তৃণমূল সমর্থকের মনে, যে তৃণমূল সমর্থকরা ফ্যাসিস্ট নন, আধিপত্যবাদী নন, সেই তৃণমূল সমর্থকরা যে কি কোণঠাসা, কি মন খারাপ করে আছেন। কুণাল ঘোষ মহাশয় কত আক্রমণাত্মকভাবে সাংবাদিক সম্মেলন করেন। রাজনীতিতে একটা ধারা আছে, নিজের দলকে চাগাতে গেলে তো আক্রমণাত্মক হতে হয়। তিনি আজকে কতটা রক্ষণাত্মক হয়ে একটা সাংবাদিক সম্মেলন করলেন। তৃণমূলের যে মানুষগুলো সত্যি সৎ, যারা তৃণমূলকে ভালোবাসেন, তাদের এই দুঃখটা পেতেই হবে। বামফ্রন্টের সমর্থকদেরও পেতে হয়েছিল, দেবাংশুদেরও পেতে হবে, কিছু করার নেই। আর কেন সংবাদ মাধ্যমের বিষয়টা কি, যত বেশি জানে তত কম মানে। ফলে আপনাদের কাছ থেকে খবর বেরিয়ে যাচ্ছে, সন্দেশখালির খবর যদি না বেরোতো তাহলে তৃণমূল কংগ্রেসের অস্বস্তি কম হতো। আপনি বারবার বলছেন মাথা উঁচু করে সাংবাদিকদের বাঁচার কথা, আপনি মাথা উঁচু করে আমাদের সকলের বাঁচার কথা বলছেন না? গণতন্ত্র তো সেটাই বলে, আমাদের সকলের বাঁচার কথা। আজকে তো আমরা সবাই মিলে মাথা উঁচু করে হইচই করে বলতে পারছি। এবং সবশেষে যে কথাটা সবচেয়ে বড়, সেটা হচ্ছে একটি মোরগের কাহিনী তো আছেই, মানে খাবার খেতে নয় খাবার হিসেবে আপনি খবর হয়ে যাচ্ছেন। কিন্তু শেষে বলতে হয়, আমরা তো অঙ্ক করতে ভুল করি। মানে ভুল টুল করার অধিকার যদি কোনো শাসক দল কেড়ে নেয়, সে এমার্জেন্সির সময় ইন্দিরা গান্ধীই হোক, কেন্দ্রের বিজেপিই হোক, পশ্চিমবঙ্গের সিপিএমই হোক বা তৃণমূলই হোক, ভুল করার অধিকার কিন্তু যারা কাড়বেন তাদের আর ভুল করারও সুযোগ থাকবে না ক্ষমতায় এসে। আমি নন্দিনী নিধির কাছে যাব। এক হচ্ছে, আমার ধারণা কুণালদা দীর্ঘদিন ধরে পূর্বাশ্রমে সাংবাদিকতা করেছেন, উনি জানেন যে সংবাদ মাধ্যম চালাতে, লাইভ টেলিভিশন চালাতে ভুল হওয়া স্বাভাবিক, এবং সেই ভুল হলে সঙ্গে সঙ্গে নির্দ্বিধায় দর্শকদের কাছে ক্ষমা চাইতে হয়। এটাই আইন, এটা শুধু হাইকোর্ট নয়, সমস্ত কোর্ট, সুপ্রিম কোর্টের, বারবার আমাদের নিজস্ব যে সংস্থা আছে এনবিডিএ, তারও নিয়ম। একবার যথেষ্ট, আপনাকে দেখালাম একবার 11 বার, একবার 22 বার। আমি বলছি আর মানে কিভাবে পুলিশ কেস দেওয়া সম্ভব ছিল? সাংবাদিকরা কি প্রত্যেকটা ক্ষেত্রে, আমি বলছি বারবার নন্দিনী সফট টার্গেট হয়ে যাচ্ছে? ডেফিনেটলি। কারণ দেখুন সুমন, একটা কথা বলি, শাসক, সেটা যে শাসকই হন, যে দেশে যে দলে যাকে হোক, কেন্দ্রে হোক রাজ্যে হোক, বিরুদ্ধ মত সহ্য করতে পারেননি, কোনোদিনও পারেন না। আমার একটা গান মনে পড়ছে নরক গুলজারের, কথা বলো না, কেউ শব্দ করো না, শাসক দল নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না। তো আপনারা গোলযোগ করছেন সবাই মিলে, কিন্তু বিরুদ্ধ মত কেন? আমি তো বলছি পেশাদার মত। এই সন্দেশখালি হচ্ছে, সেটা কোন সংবাদ মাধ্যম বললে ওনারা সেটাকে বিরুদ্ধ মত মনে করছেন না। এবং এটা তো দেশে দেশে কালে কালে চিরকাল হয়ে এসেছে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে আঘাত সবার আগে এসেছে, কারণ আজকে আরও এক্সপোজার বেড়েছে, বাইরে বেরোচ্ছে। বামফ্রন্টে একটু কম ছিল, এখন তো সেটা আরও বেড়েছে। যে আপনি বলছেন না, তখন ব্লগার ইউটিউবার কিন্তু কম ছিল, কাজে চিরকাল, মানে এটা কিন্তু দেশে দেশে কালে কালের স্বভাব, এবং এটা ওনারা মানতে পারবেন না, খুব স্বাভাবিক। এবং আজকে তখন বামফ্রন্ট যেটা মানতে পারেননি, আজকে তৃণমূল পারছে না। আবার কদিন বাদে যদি বিজেপি আসেন, ঘটনা কি হবে? কেন্দ্রে কি একই জিনিস হচ্ছে না? বহু জার্নালিস্ট কি ভেতরে নন? বহু সমাজকর্মী কি ভেতরে নন? আজ এটা ভাবার কোনো কারণ নেই যে বিজেপি ভাববেন আমরা ভীষণ ধোয়া তুলসী পাতা, যে আজকে ওনারা বলছেন যে সংবাদপত্রের স্বাধীনতা ক্ষুণ্ণ। এটা নয়, কিন্তু সবাই একই রকম। ব্যাপারটা শাসক চরিত্র পৃথিবী জুড়ে এক, কিন্তু ওনারা বোঝেন না আজকে যাকে পেছনে ফেলছেন, আগামীকাল আবার তারা আপনাদেরকে পেছনে ফেলবেন। আর একটা ব্যাপার কি বলুন তো, আমি একটা বিষয় খুব চিন্তিত হয়ে পড়ছি, জানেন, বাংলার ইতিহাস মনে হয় নতুন করে লিখতে হবে। কারণ আজকে শুনলাম একজন বিধায়ক বলছেন যে রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর যেমন কাজ করেছেন, শেখ শাহজাহানও সেরকম কাজ করছেন, কাজেই আমাদের তো ইতিহাস নতুন করে লিখতে হবে। এরম কাজ করলে মানে কথা শুনতে হয় হবে। এর আগেও একজন ওনাকে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে তুলনা করেছেন। এই ব্যাপারটা আমি কিন্তু খুবই চিন্তিত হয়ে পড়ছি যে আমাদের, আপনি বলছিলেন আপনার ছেলেমেয়ের ইতিহাস পরীক্ষার কথা, ভালোই হয়েছে পরীক্ষাটা হয়ে গেছে, নয়তো বাংলার ইতিহাস নতুন করে লেখার সময় এসেছে। আর কে বোধহয় বললেন যে মিডিয়া অ্যাডভাইসার বা কে অ্যাডভাইস করেন,
মানে মুখ্যমন্ত্রীর প্রতি অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মান রেখে বলছি, আমি এটা নিয়েও খুব চিন্তিত। ওনাকে কারা অ্যাডভাইস দেন এইরকম একটা সাংঘাতিক অবস্থায় রাজ্যের উনি দিদি নাম্বার 1-এ শ্যুট করতে গেলেন? জানি উনি দিদি নাম্বার 1, তবে এটা ঠিক বোধহয় ঠিক হলো না আর কি। আমি দেবাংশুর কাছে মানে এই ব্যাপারটাই চিন্তিত হয়ে পড়ছি ক্রমশ। দেবাংশু, একেবারে সরাসরি যদি তুমি ঘটনাচক্রে আজকে আছো, পরপর দুদিনের অনুষ্ঠানে তুমি ছিলে, কখনো, আমি প্রথম দিনে বলি, তুমি তো পার্ট অফ দ্য শো, কখনো তোমার মনে হয়েছে যে দাঙ্গায় উস্কানি বা এত রক্তাক্ত 3 জন পুলিশকর্মী, এতে কোনো, যেটা আমার বিরুদ্ধে মূল অভিযোগ ছিল যে পরিকল্পনা করে অসৎ উদ্দেশ্যে এইভাবে উত্তেজনা ছড়ানো হয়েছে, একটা সাধারণ ভুল যেটা সঙ্গে সঙ্গে যে মুহূর্তে আমাদের সামনে এসছে বারবার আমরা ক্ষমা চেয়ে নিয়েছি। আজকে কুণাল ঘোষ বলছেন যে এই প্রেক্ষিতে নতুন করে ভুল সংশোধন করে নেওয়ার পর কোনো ব্যবস্থা ইত্যাদি না হলেই বোধহয় ভালো হয়, অ্যাভয়েড করা গেলেই ভালো হতো, পুলিশ কর্তারা বলতে পারবেন। তোমার নিজের ব্যক্তিগতভাবে, পার্টি বাদ দাও, কখনো মানে মনে হয়েছে ওই শোতে বসে যে এটা দাঙ্গা ছড়ানোর জন্য, উস্কানি ছড়ানোর জন্য এই তথ্য দেওয়া হয়েছে? তুমি তো ওই মুহূর্তে আবির যখন বলছিল একেবারে ওখানে একটা ঘটনা ঘটছিল, সেই উত্তেজনার মধ্যে এর পেছনে পরিকল্পনা তোমার সেদিন মনে হয়েছিল, বলো তো? সুমনদা, প্রথমে এবিপি আনন্দের সকল দর্শককে শুভ সন্ধ্যা জানাই এবং সুমনদা আপনাকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই আজকের জন্য। আমি এখানে আমাদের কুণালদা যে কথাটা বলেছেন, আমি সেই কথাটাই একই রকমভাবে বলছি যে আপনারা ক্ষমা চেয়েছেন, আপনারা ভুল শুধরেছেন, আপনারা সেই দিনকেই সন্ধেবেলা রিপিটের সময়ও, রাত্রিবেলা যখন রিপিট হয় তখনও ব্রেকিং নিউজে চালিয়েছেন, পরে 22 বার ক্ষমা প্রার্থনা করেছেন। এর পরবর্তীকালে করে পুলিশি অ্যাকশনের প্রয়োজনীয়তা ছিল কিনা এটা আমি বলতে পারবো না, এবং আদালতের যে বক্তব্য সেটাকেও আমি অন্যদিকে রাখছি, আদালতের বক্তব্য নিয়ে আমি কোনো বক্তব্য রাখতে চাই না। আর সুমনদা, আপনি যে এই গোটা ঘটনাটা যখন আপনি বলছিলেন তখন তো তোমার দলের সরকারই চালাচ্ছে না, আমি সুমনদা তারপরেও বলছি, আপনি যে কথাটা বললেন যে রাত্রিবেলা এসে সিআইডি কেসটা উইথড্র করেছিল বা কিছু একটা, যেটা বলেছে সেটা রাত 2টোর সময় উইথড্র করেছিল, আজকে 10টার সময় মামলাটা কোর্টে ছিল, কেস উইথড্র করেনি, নোটিশটা কেস উইথড্র করলে আমি এতক্ষণ আজকের বড় বড় ঘটনা ছিল আলোচনা করতাম। আমি বলছি নোটিশটা উইথড্র করেছিল শুধু সিআইডির পার্টে, যেটা 11 তারিখে ভবানী ভবনে, যেটা আমি ইতিমধ্যেই না গিয়ে চিঠি পাঠিয়েছিলাম, সেই অংশটা উইথড্র করেছে। যেহেতু আগের দিন আদালতের একটা ভার্বাল বক্তব্য ছিল, মৌখিকভাবে আদালত বলেছিলেন, সেই জায়গা থেকে তারা রাত্রিবেলা এসে তারা আবার উইথড্র করে নিয়েছিলেন। আমি বলছি সুমনদা, এটাও একটা ভুলেরই অংশ হতে পারে, এটাও একটা ভুলেরই, আচ্ছা আমি একটু বলে নিই, তারপর তোমরা বলো, এটা একটা ভুলেরই অংশ হতে পারে। কিন্তু সুমনদা, আমি এখানে অন্য একটা অ্যাসপেক্টে বলি। প্রথম কথা হচ্ছে, আমাদের দেশ এই মুহূর্তে 180টার মধ্যে, 180টা দেশের মধ্যে 161 নম্বর আমরা প্রত্যেকে জানি প্রেস ফ্রিডম ইন্ডেক্সে। কিন্তু সুমনদা, আমি একটা কথা এখানে আজকে বলতে চাই, সেটা হচ্ছে আপনাকে যে কারণে আমি অভিনন্দন জানালাম। আজকে আমাদের এখানে যারা বক্তব্য রেখেছেন তারা প্রত্যেকে এখানে আপনার পাশে দাঁড়িয়েছেন, আমিও ব্যক্তিগতভাবে আপনাকে অভিনন্দন জানিয়েছি, এই জায়গা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সুমনদা, আপনি হয়তো, আপনি আরও ভালো বলতে পারবেন, আপনি এখনও এবিপি আনন্দের ভাইস প্রেসিডেন্টের পদে আছেন, আপনি সঞ্চালকের জায়গাতে আছেন, কিন্তু সুমনদা, আপনি যে চ্যানেলটা চালাচ্ছেন, এই চ্যানেলটারই যে হিন্দি চ্যানেল এবিপি নিউজ, তাদের দুজন সঞ্চালক ছিলেন অভিষেক শর্মা, পূর্ণপ্রসূন বাজপেয়ী। এদেরকে চাকরি খোয়াতে হয়েছিল সুমনদা। এবং সুমনদা প্লিজ আমি একটু বলে সুমনদা, আমি একটা কথা বলছি, অভিষেক শর্মাকে চাকরি খুইয়ে বেরিয়ে এসে তিনি বলেছিলেন তাকে কিভাবে চাকরি খোয়াতে হয়েছিল, এটা তার স্টেটমেন্ট, যিনি নিজে চাকরি খুইয়েছিলেন। এবং কেউ যদি চাকরি খোয়ান, তিনি স্বাভাবিকভাবেই তার এজেন্সির নামে তার মিথ্যা কোনো অভিযোগ তিনি দেবেন না। পূর্ণপ্রসূন বাজপেয়ীর ক্ষেত্রেও তিনি যখন অন্য একটি মিডিয়া থেকে আপনাদের এবিপি নিউজে জয়েন করেন, মাস্টার স্ট্রোক বলে একটা প্রোগ্রাম শুরু করেছিলেন সন্ধ্যাবেলা, সেই প্রোগ্রামটায় বিজেপির শাসক দলের পাড়ায় ডিডি পড়তে শুরু করে এবং তারপরেই তাকেও চাকরি খোয়াতে হয়। আমি বলছি সেই তাদের, তুমি দায়িত্ব নিচ্ছ তো, মামলা হবে। আমি বলছি অভিষেক শর্মা নিজে বলেছেন, তুমি যাদের দুজনের কথা বলছো তাদের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় না, সম্পূর্ণ মানে অন্য উইং এর তারা চাকরি। আমি বলছি অভিষেক শর্মা নিজের বক্তব্য, তিনি কেন চাকরি হারালেন এটা তিনি নিজে বলেছেন। আমি আপনাকে সেই ভিডিও পাঠিয়ে দিতে পারি আপনার প্রয়োজন হলে, আমি তার বক্তব্য কোট করছি, এটা আমার বক্তব্য নয়। আমি অভিষেক শর্মার বক্তব্য কোট করছি যে তিনি বলেছেন তাকে কিভাবে চাকরি খোয়াতে হয়েছিল। না, সে তো চাকরি খোয়ানোর কথা বলো, তাহলে তৃণমূল আমলে কতজন নেতাকর্মী তাদের কিভাবে অনেক সময় সরিয়ে দেওয়া হয়েছে, তারা কি বলেছেন সে তো ইতিহাস আছে একদম। কিন্তু তার সঙ্গে আজকের এই মামলা কিভাবে প্রাসঙ্গিক সেটা আছেন। কিন্তু সুমনদা, আপনি রাজনীতির সাথে তুলনা করলেন তো, আমি এক সেকেন্ড আপনি রাজনীতির সঙ্গে তুলনা করলেন তো একটা রাজনৈতিক দল। আচ্ছা, আমি নাম না করে যদি বলি যে পশ্চিমবঙ্গের একটি চ্যানেলে একজন পদাধিকারী, তাকে
নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর সেও আমি ও বলছে তো যে সোশ্যাল মিডিয়া পোস্ট দেখাবো যে কিভাবে তাকে শুধুমাত্র সরকারের বিরুদ্ধে চেয়েছিল, পরিবর্তিত পরিস্থিতিতে তাকে ছেড়ে অন্য রাজ্যে চাকরি করতে হচ্ছে ওই সংস্থায়। বলবো আমি আপনাকে এটাই বলতে এখান থেকে কিন্তু আমি বলছি কোনো তুরীয় অবস্থান নয়, তার অভিযোগ যে রাজ্য সরকারের চাপে, নবগঠিত রাজ্য সরকারের চাপে 2021 সালের পরে। আমার বক্তব্যের জায়গাটা হচ্ছে আপনি যে এক্সাম্পলটা দিলেন সেই এক্সাম্পলটা যাদেরকে নিয়ে দিচ্ছেন, আর আমি আজকে এখানে দাঁড়িয়ে যে কথাটা বলছি সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের মাটিতে যে পরিস্থিতি তৈরি করেছে। আমি বলছি আজকে যে চ্যানেলে বসে আমরা আলোচনা করছি, তুমি প্রাইভেট কনসার্ন নিয়ে কথা বলছো, আমি বলছি রাষ্ট্রের কথা, রাষ্ট্র শক্তির কথা। সেটা মারাত্মক যে সংবিধানে শপথ নিয়ে গোটা দেশ চালাচ্ছে, গোটা রাজ্য চালাচ্ছে। প্রশ্নটা এইখানে, তুমি এটা থেকে এইটা ভেবো না যে সজলের কাছে আমি ওই বেসিক প্রশ্নটা করব না যে বারবার মানে সাংবাদিকতার নিঃসন্দেহে বিরোধী দল এই ধরনের ঘটনায় সমস্ত সংবাদ মাধ্যমের পাশে এসে দাঁড়ানোটা প্রত্যাশিত, তারা দাঁড়িয়েছে। কিন্তু সংবাদ মাধ্যম আর সাংবাদিকতার সাধনার যে আন্তর্জাতিক সূচকটা, সেইখানে ক্রমশ আমরা নিচের দিকে নামছি। 2023 সালে 180টা দেশের মধ্যে আমরা 161টায় চলে এসেছি, পাকিস্তানেরও নিচে, পাকিস্তানও ভারতের ওপরে। আমি বলছি সজলের উত্তর দেবে, কিন্তু পাশাপাশি আমি বলছি যে এটা দেবাংশু প্রথম উল্লেখ করলো, আমার প্রশ্নটা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলোকে নিয়েই তো এই জাতীয় ইন্ডেক্সটা তৈরি হয়। সুতরাং ছবিটা মোদির ভারত আর দিদির বাংলা কোথাও সাংবাদিকদের পক্ষে স্বস্তিকর নয়। সজল, আমি এটা আগে থেকে লিখে রেখেছিলাম যে 180টার মধ্যে 161তম জায়গায় ভারতবর্ষে আসার আসল কারণটা বোধহয় পশ্চিমবঙ্গের কারণেই আমরা এতটা পিছিয়ে। একটা রাজ্যে এত বড় কন্ট্রিবিউশন হয় না, যাই হোক সেটা আপনি জোকস অ্যাপার্ট। আমি আপনাকে বলি, দেখুন আপনাকেও আমি অভিনন্দন জানাই যে আপনি সন্তানদের ইতিহাস পড়ান। আরেকটু মানে কোর্ট যদি না থাকতো তাহলে হয়তো আজকে আপনিও ইতিহাস হয়ে যেতেন। সেটার থেকে যে আপনি বেঁচেছেন তার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। দেখুন এই রাজ্যে এমনিতে জার্মানির ইতিহাসটা আরো বেশি করে মন দিয়ে পড়া। তো ঘটনা হচ্ছে এই রাজ্যে মিথ্যা ভাষণ, ধর্ষণ আর কীর্তন, এটাই হচ্ছে আমাদের শাসন, এটা হচ্ছে রাজ্যের দস্তুর। আমি আপনাকে বলি যে আপনারা মিথ্যে বলেছেন বা ভুল বলেছেন, যে কোনো কারণের জন্য আপনাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আচ্ছা দাদা, আমি আপনাকে বলি একজন সাংসদ তো কালকে দাঁড়িয়ে, আজকের দিনটা অত্যন্ত সিগনিফিকেন্ট, দুটো জাজমেন্ট কিন্তু একই দিনে বেরিয়েছে, একই আদালত থেকে বেরিয়েছে। আমি প্রশ্ন করি, একজন সাংসদ তিনিও তো কোর্টের নামে মিথ্যা অভিযোগ তুলেছেন, কোর্টকে গুমরাহ করেছেন, আইনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, এবং সেটাও আজকেও ক্ল্যারিফাই করে দিয়েছে কোর্ট। কেন তার বিরুদ্ধে সুমোটো মামলা করবে না আদালত? কেন সুমোটো মামলা করবে না পুলিশ? আমি জানতে চাই যে বলছে যে আপনি আমাকে বলুন, বলছে সিআইডি ভুল শুধরেছে। ভাইপো কি ভুল শুধরেছে? ভাইপো তো একবারও, আপনি 22 বার, এখানে আরো 40 মিনিট, আপনাদের কাছে টাইম খুব দামি, কারণ যারা বিজ্ঞাপন দেয় তারা বোঝে যে আপনারা আমাকে বলুন আপনি 40টা মিনিট এখানে শুধু ব্যয় করেছেন এই ভুল ব্যাপারটাকে এক্সপ্লেইন করার জন্য। এর আগে আপনি ভুল এক্সপ্লেইন করছিলেন, সেদিন আমি ছিলাম, সেদিনও 20টা মিনিট আপনি দিয়েছেন। আমি আপনাকে বলি, আপনি আমাকে বলুন যে সেখানে একজন সাংসদ 500-550 লোকের মধ্যে উনি একজন আমার ভারতবর্ষে, সেইখানে দাঁড়িয়ে তিনি কি বলেছেন যে আমার ওই কথাটা বলা ভুল হয়েছিল, আমাকে আদালত মাফ করে দাও? বলেননি। এটা হচ্ছে রাজনৈতিক ধৃষ্টতা। বলছে, আপনি আমাকে বলুন, বলছে যে যে যারা এই ধরনের ও বলছিল যারা চাকরি খুইয়েছে তারা কি মিথ্যে কথা বলতে পারে? আর যারা ইজ্জত খুইয়েছে পশ্চিমবঙ্গের হাসকালিতে তারাই শুধু মিথ্যে কথা বলে। আজকে কুণাল ঘোষকে বাহবা দেবার কোনো কথা বলা হয়নি, কারণ আমি আবারও বিশ্বাস করি শাহজাহান আর কুণাল ঘোষে বিরাট কোনো তফাৎ নেই। ও টিভির ক্যামেরার সামনে বলছে কাপড় তোলো, হ্যাঁ মুখের ঘোমটা সরাও, খারাপ ভাবে নেবেন না কথাটা সত্যি, ঘোমটা সরাও। আর শাহজাহান সেটা ঘরের ভেতরে বলে। আমার কথাটা একটু বলতে দিন যে আমি আপনাকে বলি যে দেখুন, এই যে বলছে কুণাল ঘোষ কিছু জানে না, কুণাল ঘোষ জানে না, কিন্তু এটা পুলিশের জানার কথা, উনি বলছেন পুলিশ জানবে। আমি একটা জিনিস বলি, আচ্ছা আপনি আমায় বলুন তো, কুণাল ঘোষ এটা জানে না, কিন্তু কুণাল ঘোষ এটা জানলো কি করে যে শাহজাহান আর 7 দিনের মধ্যে ধরা পড়ে যাবে? এটা তো পুলিশের জানার কথা ছিল, সেটা উনি জানেন। আমি আসবো সজল, এই আসবে, দেখা যাবে হয়তো কোনোদিন আপনি রাজ্যসভার সাংসদ হয়ে যাবেন।
হ্যাঁ এরকমই তো হয়েছে। যারা মমতা ব্যানার্জি, আমি তোমায় এইটুকু বলতে পারি যে এরা মতিভ্রম, যেন আমি ঈশ্বরে বিশ্বাস করি, আমিও বিশ্বাস করি, সেটা কিন্তু অফার আসবে, ঈশ্বরের আশীর্বাদ, হ্যাঁ, যেন এই রকম মতিভ্রম আমার না হয়। আপনি বলুন, আমরা বিশ্বাস করি যে স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। সাংবাদিকতার স্বধর্ম হচ্ছে সাংবাদিকতা, আপনাদের কথা তুলে ধরা। সজল ইতিমধ্যে যে বিষয়টা বলেছে সেটা হচ্ছে কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন এবং আজকে স্বয়ং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যে বিষয়টা সম্পূর্ণ ক্লারিফাই করে দিয়েছেন। পরের প্রতিবেদন। শেখ শাহজাহানকে যদি কেউ গার্ড করে, জুডিশিয়ারি গার্ড করছে। জুডিশিয়ারি স্টে তুলে দিক, তারপর যদি না করতে পারে একই প্রশ্ন আমার কাছে এসে করবেন। কালকে এই ঘটনা শুনে মানুষ হিসাবে আমি নয়, আমাদের ধুপপাড়ার গাধারাও হেসেছে। শেখ শাহজাহানকে আড়াল করছে বিচার ব্যবস্থা, রবিবার দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রকৃত সত্যিটা কি? 24 ঘন্টার মধ্যেই তা স্পষ্ট করে দিল আদালত। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিল, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার ওপর আদালতের কোনো স্থগিতাদেশ নেই। একটা মিথ্যেবাদী, তার আগে পার্থভৌমিক পরশুদিন বলেছে, ও সেটাকে রিপিট করেছে, জैसा গুরু তैसा চেলা। তাহলে তো মিথ্যার উপর দাঁড়িয়ে তো পেশাদি করছে। যার নেতা বলে যে আমি ফাঁসির কাছে চলে যাবো, আসলে তাহলে পালিয়ে বেড়াচ্ছে কেন, আর মিথ্যে কথা বলছে কেন যে তাকে ধরা যায় না? 53 দিন পার, এখনো সন্দেশখালীর দোর্দণ্ড প্রতাপ নেতা শেখ শাহজাহানের কোনো খোঁজ নেই। এই অবস্থায় রবিবার বিস্ফোরক দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্ট যদি বিচার ব্যবস্থা যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয়, এফআইআর স্থগিত করে দেয়, তাহলে পুলিশ অ্যারেস্ট করবে কোত্থেকে? পশ্চিমবঙ্গ পুলিশ যে এফআইআরটা করেছিল এবং ইডি যে এফআইআরটা করেছিল, দুটোই স্টে করে দেওয়া হয়েছে। একটা খুব সম্ভবত বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ স্টে করেছে, আর একটা প্রধান বিচারপতির বেঞ্চ স্টে করেছে। তা যারা বলছে শেখ শাহজাহানের গ্রেপ্তার চাই, তারা হাইকোর্টে গিয়ে যারা বিচার ব্যবস্থার প্রতিনিধি হিসেবে নিজেদের দাবি করে তাদেরকে জিজ্ঞেস করুন না যে আপনারা স্টেটা কেন করলেন, যাতে বিজেপি 15 দিন ধরে ফুটেজ খেতে পারে। এই অবস্থায় সোমবার মামলায় প্রধান বিচারপতি বলেন, শেখ শাহজাহানকে এই মামলায় যুক্ত করা হোক, কিন্তু কিভাবে করা হবে? তিনি তো পালিয়ে বেড়াচ্ছেন, পুলিশ তো তাকে ধরতে পারছে না। এরপরই রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল বলেন যে আইনজীবীরা তাঁর হয়ে মামলা লড়ছেন, তাঁরা হয়তো বলতে পারবেন। তখন আদালত বান্ধব জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় বলেন, একজন সাংসদ বলেছেন যে আদালতের নির্দেশের কারণে তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না। তখন প্রধান বিচারপতি বলেন, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার ক্ষেত্রে আদালতের কোনো স্থগিতাদেশ নেই, শুধু যে সিট গঠন করা হয়েছিল তার ওপর আছে। শেখ শাহজাহানকে দেখুন মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়িতে, সেখানে আরামে তাকে রাখা হয়েছে কিনা। অভিষেক কাল এই সমস্যাটিতে দৃষ্টি আকর্ষণ করার পর অভিষেকের সৌজন্যেই বিষয়টি উত্থাপিত হয়েছে এবং ছাড় দেওয়া হয়েছে না পুলিশ ধরতে পারে। সেক্ষেত্রে আমরা খুব স্পষ্টভাবে বলছি যে অভিষেক সঠিক কথা বলেছিলেন। আইনি জটিলতা এবং আদালতের নির্দেশের কারণেই রাজ্য পুলিশ এ ব্যাপারে এগোতে পারছিল না। আজ অভিষেকের বক্তব্যের উপর ক্লারিফিকেশন দিতে গিয়ে পুলিশকে আবার অ্যাকশন নেওয়ার অধিকার ফিরিয়ে দিয়েছেন মহামান্য হাইকোর্ট। এদিন প্রধান বিচারপতি আরও বলেন, আদালত বান্ধব জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় রিপোর্ট পেশ করতে পারবেন। রাজ্য পুলিশ, সিবিআই এবং কেন্দ্রীয় সংস্থা ইডিকেও মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সৌভিক মজুমদার, প্রদ্যোৎ সরকার ও কৌশিক গাঁতাইতের রিপোর্ট, এবিপি আনন্দ। 7 দিনের মধ্যে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হবে বলছেন কুণাল ঘোষ। এখন প্রশ্নটা হচ্ছে, শাসক দল এত আত্মবিশ্বাসের সঙ্গে যেটা প্রশাসনের বলার কথা সেটাই বা বলে দিচ্ছে কেন? নানা প্রশ্ন, তার উত্তর খুঁজছি আমরা। পরের প্রতিবেদন। সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার উপর আদালতের কোনো স্থগিতাদেশ নেই। আর এরপরই ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, শেখ শাহজাহানকে গ্রেপ্তার নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিক বলেছিলেন। আদালতের আইনি জটেই বিষয়টা আটকে ছিল, তার সুযোগের রাজনীতি করছিল বিরোধীরা। আজ হাইকোর্ট সেই জট খুলে পুলিশকে পদক্ষেপে অনুমোদন দেওয়ায় ধন্যবাদ। 7 দিনের মধ্যে শাহজাহান গ্রেপ্তার হবে। আমরা হাইকোর্টকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা দলের তরফে বলছি, আমরা আশাবাদী, আমরা কনফিডেন্ট 7 দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হবে।
আর তারপরই বিরোধীরা প্রশ্ন তুলছে যে শেখ শাহজাহানকে প্রায় 2 মাস হতে চললেও এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হঠাৎ করে তাঁকেই গ্রেপ্তারের সময় নিয়ে কি করে ভবিষ্যৎবাণী করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক? তাহলে কি শেখ শাহজাহান কোথায় আছে তা তৃণমূল জানে? ইচ্ছা করেই কি এখনো তাকে ধরা হয়নি? আঁচলের তলায় যদি শাহজাহান ভাই থাকে, সেই ভাইকে খুঁজে পাওয়া তো মুশকিল। ধরা পড়ছে না তা নয়, ধরা হয় না। আমরা তো এটাই বলছিলাম যে পুলিশের ঘেরাটোপে আছে, স্পষ্ট হয়ে গেল পুলিশের ঘেরাটোপে আছে। পুঁজিপাতি দেখে একটা দিন ঠিক করে তুলে নেবে। এখন তৃণমূল বলেছে আর কোনো উপায় নেই। শেখ শাহজাহানের বিষয়েও পুলিশ এবার ফ্রি হ্যান্ড নিয়ে কাজ করবে এবং আশা করব বাকি অভিযুক্ত তৃণমূল নেতা যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে ঠিক একইভাবে এই শেখ শাহজাহানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। শেখ শাহজাহানের বিরুদ্ধে এখনো তৃণমূল দলগতভাবে কোনো ব্যবস্থা নেয়নি। এখনো সন্দেশখালী 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি পদে তাঁকে রেখে দিয়েছে দল। অর্ণব মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বিশ্বনাথ, এই অনুষ্ঠানে বহুবার আমরা আলোচনা করেছি যে এটা সম্পূর্ণ লেম এক্সকিউজ, ওরা অজুহাত যে কোনোভাবে আদালতের কোনো স্থগিতাদেশ নেই শেখ শাহজাহানের গ্রেফতারে। আজকে পরিষ্কার মাননীয় প্রধান বিচারপতি একেবারে স্পষ্ট করে দিয়েছেন। একেবারে মানে দেখুন, আমার প্রশ্ন, এই ক্লারিফিকেশন আদৌ দরকার ছিল না? সুমন, আমি খুব পরিষ্কার করে বলছি যে শিবুর যে মানে এফআইআর অ্যারেস্ট হয়েছে, সেই এফআইআর এর সাথে তো ইয়ের কোনো সম্পর্কই ছিল না, ইডির তদন্তের কোনো সম্পর্কই ছিল না। ফলে ওই মানে এফআইআর এর ভিত্তিতেই শাহজাহানের নামটা ছিল, 14 জনের নামের মধ্যে শাহজাহানের নাম ছিল। শাহজাহানকে তো ওখান থেকেই অ্যারেস্ট করা যায়। ফলে ওটা একদম লেম এক্সকিউজ। অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব সচেতনভাবে এটা করবার চেষ্টা করেন যে দেখুন, শাহজাহান অভিষেকের কাছে খুব গুরুত্বপূর্ণ, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গুরুত্বপূর্ণ, শুধু ভোটের রাজনীতির জায়গা থেকে নাই, মানে যে আইডেন্টিটি পলিটিক্সের জায়গা আছে সেই আইডেন্টিটি পলিটিক্সের জায়গা থেকেই, সংখ্যালঘু জায়গা থেকেই আমি বলছি যে কোনো একটা জায়গায় নালে মানে শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন শেখ শাহজাহান কি করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় আইনসভায় দাঁড়িয়ে বললেন যে শেখ শাহজাহানের মানে প্রশ্নটা তুললেন যে মানে তিনি কি করেছেন। মানে আমার প্রশ্ন হচ্ছে, দিনের পর দিন মানে তাকে প্রোটেকশন করার মতন ওয়ার্ডগুলো কারা বলছেন? যারা প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে আছেন, মুখ্যমন্ত্রী যিনি তৃণমূলের সাংসদ এবং অন্যতম সাধারণ সম্পাদক, তিনি যখন এই মানে শেখ শাহজাহান কি করেছে, কেন করেছে, কি এমন অন্যায় করেছে, এই প্রশ্নগুলো রাখছিল, তখনই আমাদের মনে হয়েছিল যে কোনো একটা পলিটিক্যাল কম্পালশনে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় শাহজাহানকে রক্ষা করতে চাইছে। শোভনদেব চট্টোপাধ্যায় স্বাধীনতা সংগ্রামের বিপ্লবীদের সঙ্গে শাহজাহানকে খুঁজে পাওয়ার তুলনা করেছেন। একমাত্র, শুধু আপনি যেহেতু সংখ্যালঘু বললেন, অথচ একমাত্র ববি হাকিম তিনি প্রথম দিনই বলেছিলেন যে শাহজাহান অন্যায় করলে পুলিশ ধরবে। কিন্তু তারপরেও তো মুখ্যমন্ত্রীর বক্তব্য গেছে। আমি যে প্রশ্নটা রাখতে চাই সেটা হলো মানে এই যে কথায় কথায় যে কলকাতা হাইকোর্টকে আক্রমণ করা, বিচারপতিদের আক্রমণ করা। আপনি আমায় বলুন, আপনি আপনি আইন তৈরি করেন, আপনি সাংসদ, আপনি সরাসরি সংবাদ মাধ্যমে দাঁড়িয়ে আপনি কলকাতা হাইকোর্টের প্রতি বিষাদঘাত করছেন, কলকাতা হাইকোর্টকে বর্ম হিসেবে ব্যবহার করছেন যে শাহজাহান ধরা পড়ছে না কেন কলকাতা হাইকোর্ট। শেখ শাহজাহানকে যদি কেউ গার্ড করে, জুডিশিয়ারি গার্ড করছে, পরের বাক্যে কলকাতা হাইকোর্ট মানে আপনি কেন এই কথাটা আপনি বলতে পারেন? মানে কলকাতা হাইকোর্টকে আপনি কেন দায়বদ্ধ করছেন, দায়ী করছেন? মানে আপনার পুলিশ ধরতে পারছেন না, আপনি রাজনৈতিক বাধ্যবাধকতা ধরছেন না, সেটা আলাদা কথা। এবং আরেকটা প্রশ্ন সুমনদা, আজকে কুণাল ঘোষ কি করে 7 দিনের কথা বলতে পারেন? 7 দিনের মধ্যে কালকেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বললো যে একটু মানে গ্রেফতার করতে তো সময় লাগে। আমার প্রশ্ন আছে, কুণাল ঘোষ 7 দিন সময় দিচ্ছে, 7 দিনের মধ্যে ধরুন বলছেন। আমি কনফিডেন্টলি বলছি। কনফিডেন্স এখানে দুটো প্রশ্ন আসে। একটা হলো তাহলে আমরা যেটা বারবার বলছি যে সরকার এবং প্রশাসন আর আলাদা, মানে দল এবং প্রশাসনের মধ্যে কোনো বিভাজন নেই, যাহা তৃণমূল তাহাই পুলিশ, এই কথাটা বারবার আসবেই। কারণ যে কথাটা পুলিশের কথা সেই কথাটা কুণাল ঘোষ বলছে কেন? যেটা ডিজির কথা বলার কথা সেটা কুণাল ঘোষ বলছেন। আর দ্বিতীয় হচ্ছে যে এত কনফিডেন্টলি বলছেন কি করে? তাহলে বিরোধীদের আসল তথ্য তৃণমূলের কাছেই আছে। মানে একটু আগে ইতিহাস আপনার কথার মধ্যে একটু জার্মানিও এসেছিল আর কি। মানে এই আইন ব্যবস্থাটা কেন গুরুত্বপূর্ণ জানেন তো? হিটলার আর মুসোলিনিকে যেভাবে মরতে হয়েছিল, আইন ব্যবস্থা আগের থেকে থাকলে তারা ফ্যাসিস্ট হয়ে উঠতে পারতেন না। অর্থাৎ আমাদের যে এত বড় একটা গণতন্ত্র, এই গণতন্ত্রের মধ্যে আইন ব্যবস্থাটা আছে এবং গণতন্ত্রটাকে টিকিয়ে রেখেছে। গৌরী লঙ্কেশ মারা গেলেন, সেটাও কিন্তু খুব চিন্তার কথা। কে শাসক তাকে মারলেন বা মারলেন কি না, তার কতটা তদন্ত হলো, খুব বিপদের কথা। কিন্তু যখনই আইন ব্যবস্থা এসেছে, আজকে ধরুন কিছুদিন আগে নির্বাচনী বন্ড নিয়ে সুপ্রিম কোর্টের রায়টা দেখুন, শাসক বিজেপি তারা সব থেকে বেশি টাকা পেয়েছে, আদালত কিন্তু সামলে দিল। ফলে
আদালতের জন্যে শেখ শাহজাহানকে ধরা যাচ্ছে না, এই ধরনের একেবারে খেলো যুক্তি তৃণমূল কংগ্রেসের সমর্থকরাও বিরক্ত হবেন। বারবার করে এটা বলার চেষ্টা করছি, গত কয়েকদিনে তৃণমূল কংগ্রেস যে ঘটনা ঘটাচ্ছে সেই ঘটনা বামপন্থীরা একটা সময় ঘটিয়ে ফেলেছিলেন, যেখানে নিজের সমর্থকদের কোণঠাসা করে নিজেরাই দিচ্ছেন, তারা কুণ্ঠিত হয়ে যাচ্ছে। এই যে কোর্ট শাহজাহানকে বাঁচাচ্ছে, এই ধরনের কথা, এত অতি সরলীকরণ, এগুলো একেবারে যারা মাঠে কাজ করেন সারাদিন, যাদের রাজনীতি বিশ্লেষণে যারা সময় দিতে পারেন না, তারাও এই বোকামোটা করবেন না। এই ভুলটা কেন তৃণমূল কংগ্রেসের নেতারা করছেন, কেন তারা আধিপত্যবাদ এবং ফ্যাসিজমকে আগলে ধরছেন, কাছে ডাকছেন, এই প্রশ্নটা তৃণমূল কংগ্রেসের মধ্যে ইমিডিয়েটলি আলোচনা হওয়া উচিত। তাদের দলের লোকরা মুখ খুলুন। আমি সমিতদার কাছে যাব। সমিতদা, এর সঙ্গে শুধু একটাই প্রশ্ন থাকে, সেটা হচ্ছে ড্যামেজ কন্ট্রোলের একটা চেষ্টা। আমি যদি তাত্ত্বিকভাবে এইভাবে দেখি যে 10 তারিখে ব্রিগেডের আগে অথবা প্রধানমন্ত্রীর এই রাজ্যে আসার আগে শাহজাহান গ্রেফতার হলো এবং পুলিশ বলল যে যে মুহূর্তে কোর্ট ক্লারিফাই করে দিল সেই মুহূর্তে আমরা গ্রেফতার করলাম। তাতে আদৌ 53 দিন হয়ে গেছে, শাহজাহান কেন এতদিন গ্রেফতার হলো না, সেই প্রশ্নটাই কি আরও জোরালো হয়ে উঠবে না? এই প্রশ্নটা গুরুত্ব থাকে তাদের কাছে যাদের লজ্জা আছে, যাদের লজ্জা, ভয়, মানুষের উপর আস্থা নেই, তাদের কাছে এগুলো, এই যুক্তিগুলো খাটে না, কোনো রকম লজ্জা নেই। এবং আমি একটা জায়গায় বলবো, তৃণমূলের নেতারা কয়েকজন দেখলাম, মাননীয় অভিষেকবাবু, কুণালবাবু যেভাবে বললেন, আমার মনে হলো এত সত্যিবাদী লোক, একেবারে মানে নেক্সট টু যুধিষ্ঠির। তার কারণ ওনারা এটা তখনই বলা সম্ভব যে 7 দিনের মধ্যে ধরা পড়বে বা 15 দিনে। যিনি ফেরার, আমি কিছুক্ষণ আগে বসে আমি শুনছিলাম যে সে আরেকজন নেতা বলছেন উনি বাইরেও চলে যেতে পারেন, হয়তো বেঙ্গলে নেই, তো চিকিৎসার জন্য না। আমি মন্ত্রী বলেছিলেন যে তিনি আমি সেটাই বলছি, সেখানে এই দুজন নেতা যখন আজকে বা গতকালকে বলছেন যে 10 দিনের মধ্যে ধরা পড়বেই, 7 দিনে, দুজন দুই রকম বলেছে, এবং একজন বলছে 7 দিনের মধ্যে ধরা, তার মানে অলরেডি ধরা আছে, ধরা আছে সুমন, ধরা আছে, ধরা আছে, সামনে নিয়ে আসবে সঠিক সময়। টাইমটার জন্য ওয়েট করছে কখন তাকে জনসমক্ষে আনবে, এবং টেলিভিশন চ্যানেল থেকে আরম্ভ সমস্ত সংবাদ মাধ্যমকে এবং মানুষের মনকে ব্যস্ত করে দেবে ওই নিউজটার জন্য। অনেকে বলছেন যে 7 দিন বলেছেন, ভাগ্যিস এটা বলে দেননি যে এই অংশ এই জায়গা থেকে ধরা পড়বে, যে আত্মবিশ্বাস প্রায় সেটাই বলে দিচ্ছে। আমি বলি সুমন্ত, প্রথম কথা অনেকেই অনেকগুলো বললেন, সবারটারই উত্তর দিতে হবে। তার মধ্যে প্রথমত আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে এই যে আজকে এই মুহূর্তে যে আলোচনাটা চলছে, সেটা হচ্ছে কুণাল ঘোষ কি করে বলতে পারলেন 7 দিনের মধ্যে হবে, এবং যেটা বিশ্বনাথ দাও প্রশ্ন তুলছেন। আচ্ছা আমাকে বলুন তো সুমনদা, এই এক প্রশ্ন এই প্যানেলের কেউ তো সমীরদা থেকে শুরু করে কেউ ডিসকাশন করলেন না। আচ্ছা যদি আমরা বিদেশ যেতে চাই, আমাদের দুটো অপশন আছে, এক হচ্ছে প্লেনে করে যাওয়া, বাংলাদেশের মতো হলে কাছাকাছি হলে ট্রেন, এছাড়া আরেকটা জিনিসে করে আমরা যেতে পারি সমুদ্র, সেটা জাহাজ, তাই তো? জাহাজের যিনি প্রতিমন্ত্রী, তোমরা যেও সভা করো, মাঝে বলো না প্লিজ। তো সেই জাহাজের যিনি প্রতিমন্ত্রী তিনি হচ্ছেন শান্তনু ঠাকুর। এই শান্তনু ঠাকুর তিনি বললেন শেখ শাহজাহান মায়ানমারে আছে। এবার আমার কথা হচ্ছে, ইডিরও তো ওয়ান্টেড লিস্টে আছে, তাই তো? তো ইডির ওয়ান্টেড লিস্টে যখন আছে, তাহলে কেন্দ্রের মন্ত্রী জানেন উনি মায়ানমারে আছেন, বিজেপির আরেকজন নেতা বললেন বাংলাদেশে আছেন, তাহলে এখানে বসা কেউ তো এই প্রশ্নটা তুললেন না। তাহলে যখন বিজেপির নেতারা জানেন, যখন জাহাজ প্রতিমন্ত্রী মোদীর ক্যাবিনেটের সদস্য যখন বলতে পারছেন উনি মায়ানমারে আছেন, তাহলে বিজেপি নেতারা তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলছে কেন, পুলিশের দিকে আঙুল তুলছে কেন? নাম্বার 1। নাম্বার 2 এক্ষুনি বলবে ওই জন্যই তো সন্দেহ হয় যে নাম্বার 2 সেটিং এর তথ্যটা সঠিক কিনা। আমি একটু সবারটা শুনেছি, সমীরদাদের মতো কেউই প্রশ্ন তোলেন। 2 নম্বর কথা, বিশ্বনাথ দা একটা কথা বললো, বিশ্বনাথ দা সব কিছুতেই আজকাল আমি জানি না লোকসভা ভোট এগিয়ে আসছে বলে কিনা একটু সংখ্যাগুরু অ্যাসপেক্টটা ঢোকান। তুমি উগান্ডার ভাষায় বলো, আমি বলছি সুমন দা, সেটা হচ্ছে বিশ্বনাথ দা বললেন যে শেখ শাহজাহান সংখ্যালঘু, সেই অ্যাসপেক্ট থেকে ধরা হচ্ছে, তাই তো? সুমন দা আমাকে একটা কথা বলুন, আরাবুল ইসলাম কোন ধর্মের লোক?
কবে অ্যারেস্ট হয়েছে? বিশ্বনাথ একটু বলুন। আমি ডিফারেন্স কি দুইয়ের মধ্যে? আমি পরিষ্কার করে বলছি যে শেখ শাহজাহানের ভূমিকা এবং আরাবুলের এই মুহূর্তে যে ভূমিকা, ডিক্লাইন ভূমিকা, দুটো এক করতে আমি রাজি না। শেখ শাহজাহান তৃণমূল কংগ্রেসের যে 35% সংখ্যালঘু ভোট ব্যাংক, তার একটা প্রতীক হিসাবে মানে সন্দেশখালীতে বছরকে বছর সে প্রায় কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতা বিরোধী শূন্য করে কিন্তু পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ে আপনি বলছেন নিজের জায়গা থেকে শাহজাহান এখন সব্যসাচী হয়ে গেছে, যে কোনো দেশে ঘুরে বেড়াতে পারে, সেটা নিয়ে আমি বলছি। আমি বলছি শুনুন, শাহজাহান আসলে এখন বকরিদের বকরির মতো, ঈদের চাঁদ দেখা গেলেই কাটা হবে, সময়ের অপেক্ষা। কোন দিন স্ক্রিন শেয়ার করে আপনার মোদিজিকে দেখাবে না শাহজাহানকে দেখাবে, সেই দিনটা হয়তো অপেক্ষা করতে পারে কেউ। অমিত শাহকে দেখাবে, শুভেন্দু অধিকারীর মিছিল দেখাবে না শাহজাহানকে দেখাবে, এটার উপর নির্ভর করে। আমি বলি শাহজাহানকে আপনি যে বলছেন কে আড়াল করেছে, কালকে বলেছে না যে জুডিশিয়ারি আড়াল করেছে। আমি প্রশ্ন করতে চাই, সেই আমাদের তিনজন শহীদ দেবদাস মন্ডল, সুকান্ত মন্ডল এবং প্রদীপ মন্ডল, যে প্রদীপ মন্ডলের দেহে 8টা বুলেট পাওয়া গিয়েছিল, চোখের ভেতর করে দিয়েছিল, একটা দেবদাস মন্ডলের মৃতদেহটাও সম্ভবত বা কোনো একজনের মৃতদেহটাও সম্ভবত পাওয়া যায়নি আজ অব্দি। আপনি বলুন যে 1 নম্বর আসামির নাম ছিল শাহজাহান শেখ, সেই শাহজাহানের নামটা বাদ দিয়ে দেওয়া হয়েছিল এফআইআর এই থেকে আপনার চার্জশিট। আমি একটা কথা বলি, ভাইপোর নামে কোনোদিন বিধানসভায় দাঁড়িয়ে বলেনি ভালো ছেলে। বিধানসভায় দাঁড়িয়ে যদি পুলিশ মন্ত্রী বলে ভালো ছেলে, দুজনের কাছে যাব না। আমি দ্রুত এখানে 3টে শব্দ, আমি নন্দিনী, ফিরদৌস, সুময়দা সবার কাছে আসবো, কিন্তু একটা কথা সজল বললো, সেটা হচ্ছে কে আড়াল করছে। আমার প্রশ্ন আরো গভীর, কে আড়াল করেছিল? তার কারণ ঠিক এইখানে প্রশ্ন উঠেছে যে 2019 সালে ওই 3 জন বিজেপি কর্মীর তারপরে এফআইআর পাল্টা এফআইআর হয়েছিল, সেখান থেকে চার্জশিট থেকে, এক পক্ষের চার্জশিট থেকে শেখ শাহজাহানের নাম নাকি ভ্যানিশ হয়ে গেছিল। দেখুন তো পরের প্রতিবেদন কি বলছে। ক্ষোভের আগুনে জ্বলছে সন্দেশখালী, আর যে সমস্ত ব্যক্তির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠছেন সেখানকার মানুষ, তার কেন্দ্রবিন্দুতে একজন, সন্দেশখালী 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শেখ শাহজাহান। গত 5ই জানুয়ারির পর এখনও 53 দিন ধরে যিনি অধরা। কিন্তু শুধু এবারই নয়, অভিযোগ এর আগেও একাধিক ক্ষেত্রে শেখ শাহজাহানের ক্ষেত্রে কোনো ব্যবস্থাই নেয়নি পুলিশ। 2019 সালে লোকসভা ভোট পরবর্তী হিংসায় সন্দেশখালীর ভাঙ্গিপাড়া গ্রামে 3 বিজেপি কর্মী খুনের ঘটনায় এফআইআরে নাম ছিল শেখ শাহজাহানের। ন্যাজাট থানায় খুন ও অস্ত্র আইনে শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলা হয়। ঘটনায় তৃণমূল ও বিজেপি দুদলই থানায় এফআইআর করেছিল। তৃণমূলের তরফে যাদের অভিযুক্ত করা হয়েছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হলেও বিজেপির অভিযোগপত্রে নাম থাকা শেখ শাহজাহানের নাম ছিল না চার্জশিটে। আমাদের 3 জন কর্মীকে খুন করেছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চোখে গুলি করেছে প্রদীপ মণ্ডলকে। দেবদাস মণ্ডলের দেহ আজ পর্যন্ত তার পরিবার এবং আমরা সহকর্মীরা আজ পর্যন্ত পাইনি। একটার পর একটা অভিযোগ জানানোর পরেও পুলিশ তাকে কোনো ব্যবস্থা নিতে পারেনি। ভাঙ্গিপাড়া গ্রামে ভোট পরবর্তী সংঘর্ষে 2019 সালে খুন হয়েছিলেন বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল। তারপর থেকে আতঙ্কিত তাদের পরিবার। এখনও পরিবারের লোকজন এখানে বসবাস করেন না, তার মা বাড়িতে আছেন, কিন্তু এখনও ঘটনার পর এতটাই আতঙ্কিত তিনি ভালো করে বলতে চাইছেন না কোনো কথা। প্রদীপ আপনার ছেলে তো? হ্যাঁ। আর কে খুন হয়েছিল প্রদীপ ছাড়া? আমি কিচ্ছু জানি না। প্রদীপ মণ্ডল ও সুকান্ত মণ্ডলের মৃতদেহ পাওয়া গেলেও এত বছর পরেও দেবদাস মণ্ডলের মৃতদেহ মেলেনি। প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল, দেবদাস মণ্ডল খুন হয়েছিলেন, এখনো দেবদাস মণ্ডলের দেহ পাওয়া যায়নি। কি গন্ডগোল হয়েছিল তাইতে দাদা ওর বডি পাওয়া যায়নি। শেখ শাহজাহান নাম উঠেছিল, তখন কি শেখ শাহজাহানকে ধরেছিল পুলিশ? আমি তা জানি না। নাম শুনেছেন? শুনেছি সব। জানেন শাহজাহানকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না? না, হ্যাঁ শুনেছি, খবর শুনেছি। যারা এসেছিল হামলা করতে তো শাহজাহানেরই লোক। তা তৃণমূল মানেই সেটা বলতে হবে। কি বলতে হবে? হ্যাঁ, ওরাই পাঠিয়েছে, ছাড়া কি করেছে? পুলিশ ঠিক কাজ করেছিল? ঠিক কাজ পুলিশের যা করেছে সে আর বলে কষ্ট করতে হবে না, কাউকে ধরিনি। আমি জানি না, আমি তো পুলিশে চাকরি করিনি কোনোদিন,
আর পুলিশের খবরও আমি রাখি না। এদিকে সোমবার হাইকোর্টে সন্দেশখালী সংক্রান্ত একটি মামলায় রাজ্য সরকারের আইনজীবী বলেন, শেষ 4 বছরে 43টি এফআইআর হয়েছে, যার মধ্যে 42টিতে চার্জশিট হয়েছে, ধর্ষণের ধারাও যুক্ত আছে, বাকি তদন্ত চলছে। জমি দখলের অভিযোগে 7টি এফআইআর হয়েছে, সেগুলিতে চার্জশিট হয়েছে। 8ই ফেব্রুয়ারি পর্যন্ত 24টি এফআইআর হয়েছে। 22শে ফেব্রুয়ারি পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 15 জনকে। যেখানে 144 ধারা ছিল সেখানে যাননি রাজ্যের মন্ত্রীরা। তখন প্রধান বিচারপতি বলেন, তার মানে 4 বছর ধরে এই ঘটনা ঘটছিল, কিন্তু কাউকে গ্রেফতার করা হয়নি। শেষ পর্যন্ত বিস্ফোরণ ঘটেছে। রাজ্য বলছে যে জমি দখল করা হয়েছে সেগুলি ফেরত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, তার মানে কিছু একটা ঘটেছে। আর কি প্রমাণের দরকার? সরাসরি সাজা দিতে হবে। আদালত বিস্মিত যে 42টি মামলার চার্জশিট দিতে 4 বছর কেন লাগলো। পরে আমরা চার্জশিটও খতিয়ে দেখব। ক্রমাগত মানুষ ওখানে যাচ্ছেন, তার ফলে ভালোও হতে পারে আবার খারাপও হতে পারে। আইনকে আইনের পথে চলতে দেওয়া হোক। সমীরণ পাল, প্রকাশ সিনহা, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আমি নন্দিনী ভট্টাচার্যের কাছে আসবো। নন্দিনী, এক হচ্ছে যে বলুন, হ্যাঁ, এক হচ্ছে যে শুধুমাত্র শাহজাহান যখন ছিল তখন কত ক্ষমতাশালী ছিল, তখন সে কি কি দুষ্কর্মের কাজ সঙ্গে জড়িয়েছিল, সেটা তো একটা পার্ট। 2 হচ্ছে এখনও শাহজাহানকে আড়াল করতে দলের একের পর এক নেতাকর্মী এবং যে ভাষায় কার্যত অভিযোগকারিনীদের মেলাইন করছে, আমি দেখাবো পরের প্রতিবেদনে, মারাত্মক। কিন্তু সঙ্গে এটাও না সুমন, আপনি ভেবে দেখবেন, পার্থ ভৌমিক ওখানে গিয়ে কালকে কি বলেছেন, এসব এলি তেলি গঙ্গা তেলি খুচরো মাস্তান। তারপরে হঠাৎ উঠে আসছে আজকে থেকে 7 দিন বাদে ধরা পড়বে। কোথাও একটা চোরাস্রোত বইতে শুরু করেছে, ওনাকে কিন্তু ডিজোন করার খেলা শুরু হয়ে গেছে। কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অন ক্যামেরা ডিজোন করেছেন, দিলেন যে আজকে হাইকোর্ট থেকে বলে দেওয়া হয়েছে। এবার এটা আমার অবাক লাগছে, আরো অনেক নেতারা বলছেন যারা অন্যায় করেছেন তারা শাস্তি পাবেন। এদিকে সুপ্রিমো বলছেন শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে। অর্থাৎ ব্যাপারটা কিন্তু ভীষণ সেলফ কন্ট্রাডিক্টরি। কিন্তু কোথাও চোরাস্রোতে ওনাকে ডিজোন করার একটা খেলা কিন্তু শুরু হয়ে গেছে, এটাও আমি বলে দিলাম, কারণ ওনারা বুঝতে পারছেন এটা আপনি ওখানে আবার শেখ শাহজাহানকে জিন্দাবাদ বলে পোস্টারও করছে যুব তৃণমূলের নাম। ওটা তোমরা মেনেছো? হ্যাঁ, ওটা আমরা মেনেছি। লাল কালি ফিরদৌস, একটা জিনিস আমায় বলো, সেটা হচ্ছে এটা ঠিক যে চর্মচক্ষে প্রণিধানযোগ্য এতদিন ধরে যারা বলে আসছিলেন বিজেপির নেতারা কি করছেন, সিপিএম এর নেতারা কি করছেন, কারণ আজ জানা গেল হঠাৎ 43টা এফআইআর কিন্তু হয়েছিল। হ্যাঁ, এবং সিপিএম এর নেতা নিরাপদা বাবু বিধানসভায় দাঁড়িয়ে, আমি এই অনুষ্ঠানেই দেখাবো যে কতবার সন্দেশখালীর অবস্থা, তার ভেতরে জমি দখল আছে, তার ভেতরে মহিলাদের ওপর অত্যাচার আছে, তার ভেতরে থানায় কমপ্লেন না নেওয়া আছে, তো সমস্ত রিটেন ডকুমেন্ট দিয়ে তিনি বলে দিয়েছেন। দাদা, যদি কিছু সত্যি না হয়ে থাকে সাজানো ঘটনা, তাহলে কেন পুলিশ বসিয়ে এত জমি ফেরত দেওয়া, পুলিশ বসিয়ে এত অভিযোগ নেওয়া, বাড়ি বাড়ি লোক পাঠিয়ে যদি শেখ শাহজাহান গ্রেফতার হয় তাহলে তোমরা আমাদের সঙ্গে আছো তো, এই কথা বলে লোক পাঠানো। আমি এখানে 3টে বক্তব্য আপনাদের সামনে রাখবো। এক হচ্ছে পার্থ ভৌমিক বলছেন যে শারীরিক নির্যাতনের কথা কেউ বলেননি, মানসিক নির্যাতনের কথা বলেছেন, মারাত্মক কথা বলেছেন শওকত মোল্লা। সেটা আবার রিপিট করার রুচিবোধের আমার একটু অভাব দেখতে পাচ্ছি, আমার রুচিবোধে এটা রিপিট করা, আপনারা নিজেরা শুনে নিন। 2, সৌগত রায় অত্যন্ত সিনিয়র নেতা, বর্ষিয়ার নেতা, শিক্ষিত মানুষ, সারা জীবন ফিজিক্সের অধ্যাপনা করেছেন। তিনি এই গোটা সন্দেশখালীটা মিডিয়ার তৈরি করা বলছেন। আজও এই 50 দিন পরে যখন সন্দেশখালী জ্বলছে, প্রতিদিন আক্রমণের একটা অসন্তোষের ঢেউ আছড়ে পড়ছে, তারপরও বিশ্বাস করুন সংবাদ মাধ্যম যদি শক্তিশালী হয়, আরও শক্তিশালী হয়, আমার আপত্তির কোনো কারণ নেই, আমি খুব খুশি হব। কিন্তু সংবাদ মাধ্যমে সত্যি কথা বলতে কোনো সাধ্য নেই কোনো জায়গায় মানুষের ক্ষোভ এতটা অশান্ত হয়ে বারবার প্রতিদিন সকাল হতেই একেবারে ক্ষোভ আছড়ে পড়ছে সেই সন্দেশখালীর তটে। আর সেখানে আজকে দাঁড়িয়েও গতকাল সৌগত রায় বলেছেন পুরোটা সংবাদ মাধ্যমের সৃষ্টি। আমি বলছি সংবাদ মাধ্যম প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব পাচ্ছে ঠিকই, কিন্তু এই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন। হ্যাঁ, স্বপ্নদ্বীপের ক্ষেত্রে এই জিনিস হয়েছিল, বারবার বলা হয়েছিল মিডিয়া ন্যারেটিভ তৈরি করে দেওয়া, একদম সেম জিনিস তখনও দেখি একদম। কিন্তু তাতে সন্দেশখালীর যে সমস্যা সেইটা কি কমবে? তাতে এই মানুষগুলোর যে ক্ষোভ সেটা কি কমবে? এই মানুষগুলো যে বিচার চাইছেন দিনের পর দিন, সেই বিচার কি তারা পাবেন? মিডিয়ার ওপর দায় চাপালেই কি পুরোটা একেবারে সমাধান সূত্র মিলে যাবে? দেখুন তো, কলকাতা থেকে ভাড়া করে নিয়ে আসছে লোক 5,000, 10,000, 20,000, কেউ কেউ ঘোমটা দিয়ে কথা বলছে, কেউ কেউ সরাসরি কথা বলছে। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে মেয়েটা ঘোমটা দিয়ে কথা বলছে সে সিগারেট টানছে।
শেখ শাহজাহান থেকে শুরু করে শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে গত কয়েকদিনে ভুরি ভুরি অভিযোগ তুলেছেন গ্রামের মহিলারা। গণধর্ষণের অভিযোগও দায়ের হয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারও করেছে পুলিশ। কিন্তু তারপরও আন্দোলনকারীদেরই টার্গেট করলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। আমরা সন্দেশখালী সম্পর্কে অনেক কিছু জানি। যে খবর আজকে প্রকাশ করা হচ্ছে, যে খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে, যে খবর তুলে ধরা হচ্ছে 90% মিথ্যে কথা। যদি তৃণমূল কংগ্রেসের কোন লোক, কোন নেতা যদি কাউকে কোনো ধর্ষণ করে, রাত্রেবেলা মিটিয়ে রেখে যায়, যদি এই ঘটনা ঘটায়, সবার হাতে তো এই অ্যান্ড্রয়েড ফোন আছে, মোবাইল ফোন, একটা ছবি তুলে অন্তত দিতে পারে, এটা মানুষ বিশ্বাস করবে? আমরা বহিরাগত যদি হয় তাহলে উনি বাড়িতে উনি এসে দেখে যান। এত সবাই আসতে পারছে, উনি আসতে পারছেন না কেন? কিছু না, উনি তো আমরা আধার কার্ড, আই কার্ড সবকিছুই দেখাবো। ভোটটা নেওয়ার সময় তখন বহিরাগত হয় না, আর এখন বহিরাগত। তবে একা শওকত মোল্লাই নন। অভিযোগের ধরন নিয়ে রবিবার প্রশ্ন তোলেন সন্দেশখালীতে ড্যামেজ কন্ট্রোলে যাওয়া সেচ মন্ত্রী ও তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক। কেউ বলেছে যে কোথাও বলা হতো যে তোমরা 9টার সময় এসো, গ্রাম সভার মিটিং হবে, এরকম প্রচুর অভিযোগ শুনেছি। কিন্তু বিশ্বাস করুন, একজনও এসে বলেননি যে আমার উপর শারীরিক অত্যাচার হয়েছে, একজনও না। মানসিক অত্যাচারের কথা অনেকে বলেছে, শারীরিক অত্যাচারের কথা কিন্তু একজন মা বোনেও বলেন। এর ওপর তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায় আবার সন্দেশখালীর দায় চাপিয়ে দিয়েছেন সংবাদ মাধ্যমের ওপর। সন্দেশখালী নিয়ে যা হচ্ছে সেটা সংবাদ মাধ্যম তৈরি করছে, আমি আর তাতে যোগ দিতে চাই না। পুরোটাই বলছেন সংবাদ মাধ্যমের তৈরি? অনেকটাই। সৌগত রায়কে এখন টিকিট দিতে হবে। যদি বলে মিডিয়া তৈরি না করছে, যদি বলে প্রকৃত জনরোষ হচ্ছে, তাহলে কালকে টিকিটটা হাতছাড়া হয়ে যাবে। সে কাজ নিশ্চয় বুদ্ধিমান অধ্যাপক সেই ভদ্রলোক করবে না। একবার শওকত বাবুকে আসতে বলুন না, জনগণ ওখানে বহিরাগত কিনা পালিশ করে দেবে, সিকিউরিটি ছাড়া আসতে বলুন। শওকতকে সমুদ্র সৈকতে পাঠিয়ে দেবে। অসভ্যতা হচ্ছে ওখানকার মহিলাদের সম্পর্কে। এই নোংরা এবং অসভ্য মনোভাব যেভাবে প্রদর্শন করছে তৃণমূলের নেতারা, এটা মহিলাদের অসম্মান। এবং এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে অতএব কোনো পুলিশি তদন্তের নিরপেক্ষতার প্রশ্নই নেই। ড্যামেজ কন্ট্রোলে নেমে কোথাও কি আরো বেশি করেই ড্যামেজ করছেন শাসক দলের নেতা, মন্ত্রী, সাংসদরা? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। রঞ্জিত হালদার, রাজীব চৌধুরী ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ। ফিরদৌস, একটা ধাঁধা বুঝিয়ে দাও। রাজ্যের মন্ত্রী তিনি বলছেন কোনো শারীরিক অত্যাচারের অভিযোগ তিনি পাননি। পুলিশ আমি যতদূর জানি অন্তত 2টো গ্যাংরেপের স্টেট চালু করেছে। এটা কি রাজ্যের মন্ত্রী এবং ক্যাবিনেট মিনিস্টার আর পুলিশের তদন্ত তো দুদিকে যাচ্ছে? তিনি হয় খবর জানেন না, নয়তো আর দ্বিতীয়টা বললাম না। দেখুন, প্রথমেই বলি, শুনবাবু আপনি যথার্থই বলেছেন, 164 স্টেটমেন্টের উপর ভিত্তি করে পুলিশ গ্যাংরেপের অভিযোগ করছে। এখন রাজ্যের একজন ক্যাবিনেট মন্ত্রী তিনি বলছেন যে মানসিক নির্যাতন হয়েছে, শারীরিক নির্যাতন। আমি জানি না রাজ্যের ক্যাবিনেট মন্ত্রীর কোন আইনি পার্ট নেওয়া আছে। দ্বিতীয় কথা বলি, দেখুন আপনি যদি অ্যানালিসিস করেন, ওই কলকাতা শহর থেকে সন্দেশখালী, ভাঙড়, এই ক্যানিং, এইসবের দূরত্ব খুব বেশি নয়। কিন্তু এই যে শাসক দল, তাদের যে রাজনীতি, সেই রাজনীতি মূলত দেখবেন এই যে শওকত মোল্লা, আরাবুল, শাহজাহান, জাহাঙ্গীর নির্ভর যে রাজনীতি, যেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন তুই বাস স্ট্যান্ড নিয়ে কি করবি, তুই তো বোম বাঁধিস, মানে তিনি যে বোম বাঁধেন এই শওকত মোল্লা, সেটা কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জানেন। তারপরেও কিন্তু তাকে এমএলএ টিকিট দেওয়া হয়। ফলে বুঝতেই পারছেন এই যে রাজনীতি শাসকের, সেটা যে অনেকটা দুষ্কৃতি নির্ভর রাজনীতি। সেখানে যে শাহজাহানদের পিছনে খুব স্বাভাবিকভাবেই দাঁড়াতে হবে, শাহজাহান, আরাবুল, শওকত। এবার একটা কথা বলি, কিছুক্ষণ আগে বলছেন আরাবুলকে তো গ্রেপ্তার করছেন। হ্যাঁ, আরাবুলকে গ্রেপ্তার করছেন কবে? পঞ্চায়েত নির্বাচন হয়েছে কবে? আর আরাবুলকে গ্রেপ্তার করার পিছনে অন্য গল্প ছিল না তো, যে নওশাদকে, এরপরে নওশাদকে লোকসভা ভোটের আগে ওই যে সেই সময় পঞ্চায়েত ভোটের উপর সাপেক্ষে গ্রেপ্তার করে বলবো আমরা রাজধর্ম পালন করেছি। আরাবুলকে একদম সেই মামলা অ্যান্টিসিপেটরি বেল, ওই এতে জল ঢালার জন্য অ্যান্টিসিপেটরি বেল অলরেডি। তৃণমূলের নেতাদের কাছে গেলে কি ভরসা আছে যে ও আবার রাত্রে পিঠে বানাতে ডাকবে না? আমি ওই প্রশ্নে যাচ্ছি না। আমি একটা আপনাকে প্রশ্ন করি, আপনি বলুন শওকত মোল্লা আজকে কি বলছেন। প্রথম বললেন যে মহিলারা আছে তারা ভাড়া খাটা মহিলা।
অত্যন্ত কদর্য, অত্যন্ত নিম্নমানের। মুখ্যমন্ত্রীকে দেখে তো মনে হয় উনি মহিলা, উনি তো চম্পলা সর্দারকে নিয়ে গেছিলেন, উনি তো ফেলানি বসাককে নিয়ে গেছিলেন, সেদিন আমরা ছিলাম, এরা শওকতরা উল্টো দিকে ছিল। আপনি বলুন আজকে একজন মুখ্যমন্ত্রী তারপরেও চুপ করে আছেন। আমি প্রশ্ন করতে চাই, কোন অধিকারে বলছেন যে মহিলারা ভাড়া খাটতে এসছে, যে মহিলারা আপনাদের সামনে এখানে বসে বলেছে, যারা আধার কার্ড ভোটার কার্ড নিয়ে বলছে, আপনি দেখুন কুণাল থেকে শুরু করে শওকত মোল্লা অবধি সবার স্ট্র্যাটেজি এক। সেখানে আপনি যারা এখানে টিভিতে বসেন তাদের কথাও এক। দিস ইজ আ প্ল্যান যে এই মহিলাদের বদনাম করে দাও, এই মহিলাদের চরিত্র নিয়ে কেন দেখবে, তাহলে একটা দিন তারা এবং মহিলাদের সিগারেট খাওয়া বলছি মানে এটা হচ্ছে কি সন্দেশখালীতে কি অভিযোগ হয় কি? আমি সবার কাছে আসবো দেবাংশু। আচ্ছা আমি সুমনদা আমি আগের থেকে অনেকে তুমি ভ্যালু জাজমেন্ট দেয়ার কে? আমি বলছি ভাড়া মহিলা মানে কিন্তু খুব খারাপ। প্রথমে আমি দু চারটা কথা বলি। নন্দিনীদি যেটা আগের বার বললেন সেটা হচ্ছে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন আর দল যে কথা বলছে তাটা সেটা কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ইডিকে নিয়ে ইত্যাদি, সজলদাও বললেন নাকি বিধানসভায় ভালো ছেলে বলেছেন ইত্যাদি ইত্যাদি। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ভালো ছেলে বিধানসভায় বলেছেন যে শাহজাহানকে টার্গেট করছে। আমি বলছি সুমনদা দুটো কেস সম্পূর্ণ আলাদা। ইডির কেসটা যেটা সেটা হচ্ছে পিএমএলএ অ্যাক্টের মধ্যে সম্ভবত যেভাবে সবার কথাটা বলে না শেষ করো না দেবাংশুর কাছে প্রশ্ন আছে। তুমি তোমার টাইমে বলো, তুমি যার যে কোনো তুমি যে বারাকাটা বইলা কিন্তু আমার একটা কথা বলো দেবাংশু, অভিষেক বন্দ্যোপাধ্যায় অন ক্যামেরা বললেন যে শাহজাহান কি ওখানে ছিল? শাহজাহান শাহজাহান কি ওখানে ছিল? আর কালকে বলছেন যে শাহজাহান কি? আমি আমার বক্তব্য ইডি এবং সিবিআই যেভাবে ভারতবর্ষের সব রাজনৈতিক দলকে আক্রমণ করছে সেই বিষয়ের মধ্যে যে শাহজাহানের ব্যাপারটা পড়ছে এটা আলাদা কেস, এবং শাহজাহানের বিরুদ্ধে ওখানে যে ব্যক্তিগতভাবে নির্যাতনের অভিযোগ, জমি দখলের অভিযোগ উঠেছে সেই দুটো আলাদা কেস। আমরা জমি দখলের কেস এবং এই সমস্ত বিষয়গুলোতে আমরা কোথাও শাহজাহানের পাশে গিয়ে কিন্তু দাঁড়াই। নাম্বার টু হচ্ছে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে সৌগত রায়ের একটা কথা আপনি দেখালেন সংবাদ মাধ্যমের ব্যাপারে, যে সংবাদ মাধ্যম ইয়ে করা কিনা। আমি বলছি সুমনদা ভারতবর্ষের মাটিতে না, কিন্তু তুমি আগের কথাটা মানতে পারলো না। প্রথম থেকে তোমরা শাহজাহানের নিন্দা করছিলে। না 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 বলছি একবারও না। অভিষেক বন্দ্যোপাধ্যায় অন ক্যামেরা বলেছেন শাহজাহান কি করেছে ওখানে ছিল, কি প্রমাণ আছে? সুমনদা ডিফেন্ড করেছে। সুমনদা হ্যাঁ শাহজাহান ওখানে ছিল কি ছিল, শাহজাহান ওখানে ছিল কি ছিল না সেটা আমাদেরও প্রশ্ন, আপনাদেরও ক্যামেরায় ধরা পড়েনি, আমাদেরও পড়েনি, সেই স্বাভাবিক প্রশ্নগুলো তার উত্তরটাই দিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতে ছিল, নিজের বাড়িতে 3 মিনিটে 28টা ফোন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় যেটা বলেছেন ইডি শাহজাহানকে টার্গেট করে ঢুকেছে, এই কথা কি কেউ অস্বীকার করতে পারবে? ইডি শাহজাহানকে টার্গেট করে ঢুকেছে। কাকে? আমার কাকাকে তো টার্গেট করে ঢোকেনি, সজলদার আত্মীয়কে টার্গেট করে ঢোকেনি, শাহজাহানকে টার্গেট করে ঢুকেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কোট আন কোট ওটার এখানে কোনো জাস্টিফিকেশন হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছে? আপনি যে কথাটা বলছেন সৌগত রায় যে কথাটা বলছে, আমি যে সুমনদা ভারতবর্ষের মাটিতে তোমার পুরো সময় ভারতবর্ষের মাটিতে আমি বলছি যে 90% সংবাদ মাধ্যম, এবং আমি আপনাকে একটা কথা বলি, সংবাদ মাধ্যম চাইলে কোনো কেসকে অ্যাম্প্লিফাই করতে পারে সুমনদা, ঠিক যেভাবে শাহরুখ খানের পুত্রকে গাঁজারু সাজিয়ে দেওয়া হয়েছিল, রিয়া চক্রবর্তীকে খুনি সাজিয়ে দেওয়া হয়েছিল, এবং ঠিক যেভাবে এর কোনটা সংবাদ মাধ্যম এর কোনটা সংবাদ মাধ্যম এফআইআর করেছে আর সংবাদ মাধ্যম তদন্ত করেছে? আমি বলছি সংবাদ মাধ্যম চাইলে যে কোনো মনে থাকবে দেবাংশু অ্যাম্প্লিফাই করতে পারে। তুমি এই চ্যানেলে বসে বলেছিলে যে শাহরুখ খানের এই ঘটনা এবিপি আনন্দ দেখায়নি, অন্য অনেক চ্যানেল দেখিয়েছিল। আবার আমি এটাই বলছি, আমি বলছি যে যারা দেখিয়েছিল তারা পুলিশকে কোর্ট করেই দেখিয়েছিল। আমি বলছি অ্যাম্প্লিফাই মানে আমি বলছি যে এই চ্যানেলগুলোকে নিজেরা তদন্ত করেছে। রিয়া চক্রবর্তী কালা জাদু করেন, এটা পুলিশের রিপোর্টে আসতে পারে না সুমনদা, এটা পুলিশের রিপোর্টে আমি দেখাইনি, এর দায়িত্ব নেব কেন? আমি আপনার কথা তো ওই জন্য বলিও নি, 300 চ্যানেল আছে। আমি 90% কথা বললাম, আপনি হয়তো 10% মধ্যে আছেন। এখন সুমনদা আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, এবং সংবাদ মাধ্যম চাইলে গোটা ভারতবর্ষের ম্যাক্সিমাম সংবাদ মাধ্যম জুড়ে দিব্যি কৃষক আন্দোলনের খবরও 7 দিন ধরে ভ্যানিশ হয়ে থাকে। আজকে আমি বলছি আজকে যে রাজনীতিবিদরা আগেও করতেন
এ রাজ্যের একাধিক মুখ্যমন্ত্রী করেছেন, সংবাদ মাধ্যমকে প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব দিচ্ছেন। আমরা এত গুরুত্বপূর্ণ নই, আমরা এমন কি রাজনীতিবিদদের যার উত্থান হচ্ছে তার হয়তো 10-20% তাকে বেশি দেখানো যায়, তাকে উত্থান হতে হবে অথবা তার পতন হতে হবে। কোনো সংবাদ মাধ্যমের এই ক্ষমতা নেই যে পতন উন্মুখ কোনো রাজনীতিবিদকে আবার উত্থানের সিঁড়িতে চলে যেতে পারে। আমি বলছি হ্যাঁ, কৃষক আন্দোলন নিয়ে ভারতবর্ষের ইনক্লুডিং পশ্চিমবঙ্গের কটা সংবাদ মাধ্যমে কতগুলো আলোচনা না পশ্চিমবঙ্গ এক হচ্ছে, তুমি পশ্চিমবঙ্গে সন্দেশখালি জ্বলছে আর তুমি দূরবীন দিয়ে দেখছো যে হরিয়ানায় বর্ডারে কি হচ্ছে। সরি বস, না না হ্যাঁ দেশ তো, দেশ এবং তৃণমূল একদম, এটা আমার দেশ, এটা হ্যাঁ এটা আমার দেশ, এটা দেবাংশুর দেশ। কিন্তু মুশকিলটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা ঠিক যে ইকুয়েশনে কলকাতা থেকে পশ্চিমবঙ্গ থেকে সরাসরি ভারত ভ্রমণে চলে যান, তার কারণ সন্দেশখালি দেখাতে হবে না, আমি হরিয়ানায় চলে যাই আর গুজরাটে চলে যাই। আমি বলছি সংবাদ মাধ্যম কি দেখাবে সেটা সংবাদ মাধ্যমের ওপরই ছাড়ো। ইন্দিরা গান্ধী চেষ্টা করেছিলেন যে সংবাদ মাধ্যম কি দেখাবে সেটা নিয়ন্ত্রণ করতে। ইন্দিরা গান্ধীর ওই অংশটা তার গোটা উজ্জ্বল কেরিয়ারের অন্ধকারতম অংশ, ওই রাস্তায় পা দিও না, ভুল করবে। হ্যাঁ দেখো, আমি অবাক হলাম দেবাংশুর কথা শুনে। ও যেটা ফিল করেছে, যেটা ফিল করেছে সেটাই বললো যে মিডিয়া জিনিসটাকে বাড়িয়ে দিতে পারে। সেখানে আমি ধরে নিচ্ছি যদি ওটা বিশ্বাসও করে, যদি শাসক দল এটা বিশ্বাসও করে, তাহলে তো এইটা মাথায় রাখা উচিত ছিল যে সেই সমস্ত সংবাদ মাধ্যমকে যদি আমরা কন্ট্রোল করার চেষ্টা করি, সেই নিউজগুলো কিভাবে যাবে। 1 নম্বর, আজকে সেই নিউজগুলোকে এই যে এতক্ষণ ধরে আলোচনা হচ্ছে সেটা বাড়ানোর পেছনে তো এই শাসক দল, আমি উল্টোটাই বলছি। দ্বিতীয় দল দ্বিতীয় কোন কথা কৃষকরা যে অন্ধ হয়ে গেছে ইনি আপনি কথা বলছি দেবাংশু ঘটনাচক্রে আমি যদি ভুল না হই, যখন থেকে রাজনীতিতে যোগ দিয়েছে ততদিন শাসক দলের হয়ে কথা বলছে। কথাটা খেয়াল করো, শাসক দলের হয়ে কথা বলাতে ওর কোনো ভয়ের কোনো কারণ নেই। ও যদি ভবিষ্যতে যদি এরকম কোনো দিন আসে, সেদিন যদি দেখি প্রিয়াংশু ও এই কথাগুলো বলছে দেবাংশু, আমি ওকে স্যালুট জানাবো। 1 নম্বর, আমি বলছি যেখানে সন্দেশখালীর মহিলাদের জন্য ওদের কান্না পায় না, সেখানে ওর কৃষকের জন্য, হরিয়ানার কৃষকের জন্য কান্না পায়। আমার শুভময়দার কাছে দুপক্ষকেই থামালাম, এটা গলার জোরের প্রতিযোগিতা নয়। বেশ আমার বেশ 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 হলো দেবাংশু, বেশ ফিরদৌস, দেবাংশু, সজল। আমি শুভময়দা, আমায় যদি এদিকের অডিওটা আমি অফ করতে বলছি। দেবাংশু অডিও অফ, ওদিকে ফিরদৌস অডিও অফ, ব্যাস এদিকে আসবো। বেশ 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 প্লিজ শুভময়দা, একটা জিনিস খুব পরিষ্কার, এই সেগমেন্টটার যদি নাম দিতে আমি বলবো সিলেক্টিভ টিয়ার্স। অর্থাৎ আমার অশ্রু, আমার চোখের জল আমি কাদের জন্য ফেলবো? হরিয়ানা বর্ডারে ফেলবো না বাড়ি থেকে খুব 70 কিলোমিটার দূরে সন্দেশখালিতে ফেলবো? সেটা রাজনৈতিকবিদ ঠিক করে দেবেন না। বাংলার মিডিয়া প্রাথমিকভাবে এবং মুখ্যত বাংলার খবরই দেখাবে, সেই জন্যই আমরা বাংলার কথা বলি। অবশ্যই তার মধ্যে নিঃসন্দেহে ভেনিজুয়েলায় আন্দোলন হলে সেটা দুকুচি থাকতে পারে, কিন্তু প্রাইমারিলি বাংলার খবর। তাতে কারুর শিরোপীড়া না শিরোপীড়ার কারণ হতে পারে। আমার প্রশ্ন, যেমন ধরুন আমার দুটো কথা আছে। এক হচ্ছে, আমি নিশ্চিত যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিরোধী নেত্রী থাকতেন বা বিরোধী নেত্রী ভবিষ্যতে কখনো হন, তাহলে এই ধরনের সংবাদ মাধ্যমের আক্রমণে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সবার আগে পাশে পাবো। আমি কোনো ইয়ে কথা। 2, যে সিঙ্গু, নন্দীগ্রাম, নেতায়ের সময় মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তো দেবাংশু ছিল না, একবারও মনে হয়নি যে তখন সেই মুহূর্তে কেন্দ্রে যা হচ্ছে কিংবা অন্য রাজ্যে যা হচ্ছে সেইটা বাংলা চ্যানেলের দেখানো খুব উচিত। আমি বলছি যে উচিত মনে হলেও কিছু হতো না, কারণ চ্যানেল, হ্যাঁ অসংখ্য ঘটনা চাও, অসংখ্য। কালকে তোমার বাড়িতে আনন্দবাজার আর্কাইভ থেকে কাগজটা পাঠিয়ে দেব, অসংখ্য ঘটনা। গুলি চলেছে, ধানের ক্ষেত পুড়িয়ে দেওয়া হয়েছে, সমস্ত এক ভাই, কিন্তু পার্সপেক্টিভটা তরফ হয়ে যায়। হ্যাঁ, একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলছি যে শাসকের পক্ষে থাকাটা খুব কষ্টকর,
শাসকের পক্ষে দেবাংশু বলছে ওর সিচুয়েশনটা অনেকের পক্ষে খুব লাভজনক, কিন্তু অনেকের পক্ষে কষ্টকর সমর্থন করার জন্য। দ্বিতীয়, দেবাংশু একটা খুব সত্যি কথা বলেছে, এই বাংলা, আপামর ভারত, এমনকি গোটা দুনিয়ায় সন্দেশখালি এখনো খুব একটা কম পড়েনি। গণতন্ত্র হত্যা এরকম ঘটনা ঘটেছে, একই সঙ্গে কম পড়েননি সন্দেশখালির প্রতিবাদী মা বোনেরাও। গোর্কির মা থেকে মাতঙ্গিনী হাজরা, ওরা বাংলার নিজের মেয়ে, ওনাদের জমি গেছে, জব কার্ডের টাকা গেছে, কিন্তু যেটা যায়নি সেটা হলো সম্মান। যে ঠুনকো সম্মানের ভয় দেখিয়ে অবগুণ্ঠন মুক্তির চ্যালেঞ্জ সামনে আসছে, তার থেকে অনেক বেশি সম্মান ওনারা অর্জন করেছেন কোমরে আঁচল বেঁধে। না হলে আজকে ধামাকালির ঘাটে এই বসন্তেই আলগা পায়ে একটা 14 কিশোরী ঘুরে বেড়াতে পারত, কেউ আঁচল চেপে একটা মা তার বাচ্চাটাকে কোলে রাখতে পারতেন, তাদের ঝাঁটা হাতে বেরোতে হয়েছে। এই গণতন্ত্র হরণের জন্যেই এই জায়গাটার উত্তর শাসক হিসেবে তৃণমূলকে আয়নার সামনে গিয়ে দিতে হবেই। এবং এই রেস্টোরেশনের জন্যই প্রশাসন সমস্ত অ্যাঙ্গেল থেকে কাজ করছে। আমি আপনাকে বলি, যখন যাচ্ছেন, আমি বিশ্বনাথদার কাছে আসবো, প্রতিদিন যখন যাচ্ছে তখন ক্ষোভের ঢেউ, আবার বলছি ক্ষোভের ঢেউ ওই সন্দেশখালির তটে আছড়ে পড়ছে। আমি এইখানে, আচ্ছা বলুন তো, আপনারা বলুন, যদি ধরা যাক পশ্চিমবঙ্গের একটা অংশে, পরের প্রতিবেদনে দেখা যাবো, গোটা দিন ধরে এই চলে, বাংলার কোনো সংবাদ মাধ্যম যারা বাংলা ভাষায় খবর করে, যারা বাঙালির জন্য বাংলা ভাষার মিডিয়া, তারা সেই খবরটা দেখাবে না। আজকে গোটা দিনে, শুধু আজকে গোটা দিনের খবর আপনাদের সামনে রাখবো, ঠিক আজকে সন্দেশখালিতে কি হয়েছে, তারপর আপনারা বিচার করবেন যে সেটা এবিপি আনন্দ বা অন্য কোনো চ্যানেলে চোখ বন্ধ করে থাকা উচিত কিনা, অথবা সারা দিন চালানো উচিত কি উচিত নয়, আপনারা বিচার করুন। দেখুন আজকে মুখ বদলেও লাভ হলো না। গ্রামবাসীদের ক্ষোভের মুখে রবিবারই যাকে সন্দেশখালীর বেড়মজুর একের তৃণমূলের যুগ্ম অঞ্চল আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল, সোমবারই সেই তৃণমূল নেতা হলধর আড়ির বাড়ি লাগোয়া খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হলো। রবিবার বেড়মজুর 1 নম্বর অঞ্চলের তৃণমূলের সভাপতির পদ থেকে সরানোর পরই গ্রেফতার করা হয় এলাকায় দাপুটে শাসক নেতা শেখ শাহজাহানের অনুগামী অজিত মাইতিকে। সেই জায়গায় হলধর আড়ি এবং শক্তিপদ রাউতকে বেড়মজুর 1 নম্বর অঞ্চলে যুগ্ম আহ্বায়ক পদে নিযুক্ত করে তৃণমূল নেতৃত্ব। অজিত মাইতির বিরুদ্ধে যেরকম গতকাল অভিযোগ এসেছিল, আমরা সরিয়ে দিয়েছি, ওখানে হলধর দা আর শক্তিদা দুজনকে জয়েন্ট কনভেনার করা হয়েছে। কিন্তু নতুন দায়িত্বপ্রাপ্ত হলধরের বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে গ্রামবাসীদের। সব বাড়ি দিয়েছে, কারোর কাছ থেকে 20,000, 30,000, 40,000 করে টাকা নিয়েছে লোকের কাছ থেকে হলধর আড়ি। এই সমস্ত ওই ঘর দিয়েছি, নাহলে তোমার ঘর ঢুকবে না। আমি তো নিজে 25-30,000 টাকা দিয়েছি। ভোটের পরের দিন আমাদের স্বামী স্ত্রী দুজনকে বাদে বলছে সৌরভ আড়ি, হলধর আড়ি, আমরা বাড়িতে ছিলাম, আমাদের বাড়ির থেকে নিয়ে গিয়ে গাছের গায়ে বাঁধছে, এরম পিঠ মোড়া করে এরম ভাই বাঁধছে, বাঁধে বলছে তুই আর বিজেপি করবি। এখন যে হতে পারে, কারণ যেহেতু একটা দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য অন্য কেউ আসুক, যারা চায় না তারাই করেছে, হয়তো সেটা বলতে পারবো না। হয়তো আগের আমাদের যারা নেতৃত্বে ছিল তাদের জনরোষের শিকার আমাদের হতে হয়েছে। আগের নেতৃত্ব জনরোষের, সিরাজ বাবু এবং অজিত মাইতি মানুষের ঘর ভাঙচুর, জমি দখল, রায়তির সম্পত্তি দখল এগুলো করেছিল, সেই রোষের শিকার হয়তো হয়েছিল। তারা করেছিল? হ্যাঁ, তারা এগুলো করেছিল। মানুষ চাইছে না এই রাজ্যে যে তৃণমূল কংগ্রেস নামক দলটা থাকুক, এবং আমি বলছি প্রত্যেকটি জেলায় এরকম হলধর, মাইতি, শিবু হাজরা, শেখ শাহজাহান, শঙ্কর সর্দার, উত্তম সর্দার, প্রচুর লোক আছে তৃণমূল কংগ্রেসে। মানুষ রেডি হয়ে হচ্ছে ঝাঁটা লাঠি নিয়ে দেখে ধরে পেটানোর জন্য। কিসের নতুন আর কিসের পুরনো, লুটতরাজে সবাই সামিল। ওটা তৃণমূল যে যন্ত্র তৈরি করেছে সেটা লুটের যন্ত্র। তৃণমূলও থাকবো আর লুটের বিরুদ্ধে, এটা কখনো হতে পারে না। অন্যদিকে অজিত মাইতির পর আরও এক শাসক নেতার বিরুদ্ধে ক্ষোভ আছড়ে পড়ল সন্দেশখালীর বেড়মজুরে। সোমবার বেড়মজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য শঙ্কর সর্দারের বাড়িতে ভাঙচুর চালান গ্রামবাসীরা। এই রেশনে চাল ধরতে যায়, তাও বন্ধ করে দিচ্ছে। কোথায় 2 কিলো, কোথায় 1 কিলো করে এইভাবে সংকর করে দিচ্ছে। গিয়ে আমাদের শাসাবে,
মুখ খুলবি নি, তোর স্বামীকে তুলে নিয়ে যাব, তোর স্বামীকে মারবো। বললাম বাবা বাড়িতে নেই, বললো ভেতরে আছে, দরজা ভেঙে বার করো। এইভাবে কোনো অত্যাচার হয়নি আমাদের গ্রামে, এগুলো সবই মিথ্যে, এগুলো আমি কিচ্ছু মানি না। আমার বাবা এরকম কাজ করতেই পারে না, এগুলো আমার বাবাকে ফাঁসানোর জন্য চক্রান্ত করা হচ্ছে আমার বাবাকে। এই জিনিসগুলো এরকম কিছু করতে পারে না, ওনারা যে কথাগুলো বলছে পুরোটাই বানিয়ে মিথ্যে। গ্রামবাসীদের ক্ষোভ থামাতে রীতিমতো হুঁশিয়ারি দিতে শোনা যায় বসিরহাটের পুলিশ সুপারকে। আপনারা বাড়ি ভাঙচুর কেন করলেন? কেন বাড়ি ভাঙচুর করলেন? আমি তো বারবার বলছি আপনাদের লিখিত দিন, রোজ যদি আমাকে আসতে হয় তো কি ফায়দা আছে? রোজ আপনারা আইন হাতে তুলে নিচ্ছেন, রোজ গত 3 দিন ধরে ডেইলি আপনারা একই কাজ করছেন। যে আইন ভেঙেছে পুলিশ ব্যবস্থা নিবে, পুলিশ আইনত ব্যবস্থা নিবে, বারবার বলছি আমি। লজ্জা লাগা উচিত বাংলার মুখ্যমন্ত্রীর যে সেই সমস্ত অপরাধীদের অপরাধকে গুরুত্ব না দিয়ে তাদেরকে সরকারের আঁচলের তলায় রক্ষা করতে চাইছেন। সোমবার সন্দেশখালী কাণ্ডে ধৃত 2 তৃণমূল নেতা অজিত মাইতিকে 5 দিনের ও শিবু হাজরাকে 6 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয় বসিরহাট মহকুমা আদালত এবং সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার ও বিজেপি নেতা বিকাশ সিংহের বুধবার পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ। ব্রতদীপ ভট্টাচার্য, অনির্বাণ বিশ্বাস, সমীরণ পাল, এবিপি আনন্দ। বিশ্বনাথ, যতই মহিলাদের কুরুচিকর আক্রমণ হোক, গোটা দায় মিডিয়ার ওপর চাপিয়ে দেওয়া হোক, লাভের লাভ, ওখানে গ্রাউন্ড রিয়েলিটিটা তো পাল্টানো যাচ্ছে না। কেন এই ক্ষোভে এখনো প্রশমন করা যাচ্ছে না? দেখুন সুমনদা, একটা জিনিস আপনাকে বলি যে এইটা না একটা এমন একটা ব্যাধি তৃণমূল কংগ্রেসের, যেটা বিভিন্ন সময় সমালোচিত হয়েছে। সেটা হলো যে টাকা মানে তোলা, জমি কেড়ে নেওয়া, চাষের জমিকে কনভার্ট করে চিংড়ি চাষে ভেড়ি তৈরি করা, মহিলাদের সম্ভ্রম হানি করা, মানে এবং ভোট লুট করা। আজকে রাজনৈতিক প্রক্রিয়া যদি ওখানে থাকতো, আমি আপনাকে বলছি, যদি এই যে আমি বারবার বলি না বিরোধী শূন্য রাজনীতির মানে কুচক্র তৈরি হয়, আজকে যদি বিরোধীরা ওখানে যদি 30% আমি বলছি 30% বৈঠক শাসক দলের নেতা সবাইকে 30% গ্রাম পঞ্চায়েত যদি বিরোধীদের দখলে থাকতো, তাহলে আপনারা বিরোধীদের অভিযোগের মধ্যে আনতে পারতেন, পলিটিক্যাল প্রসেসে বিরোধীরাও থাকতে পারতো। আপনি আজকে বিরোধী শূন্য করে যেভাবে জিতেছেন, তার ফলে যে শূন্যতা তৈরি হয়েছে, সেই কারণে পুরো দায়টা এখন শাসক দলকে নিতে হচ্ছে। দেখুন, পর তৃণমূল মুখ বদল করছে, তাতেও কেন ফল পাচ্ছে না? মানে আমি বলছি, ওখানকার স্থানীয় নেতাদের পদ থেকে সরিয়ে নতুন নেতা বসানো হচ্ছে, তারপরও তার ওপর কেন এই না? দেখুন, মানে একটা হলো যে মানে একটা দীর্ঘদিন ধরে একটা মানে কার্যত প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল অন্যায়, অবিচার, অত্যাচার এবং পুলিশহীনতা, মানে মিনিমাম রুল অফ ল ছিল না। ফলে এটা তো ডিজি নিজেই বলেছেন যে ওখানে আইনের শাসন প্রতিষ্ঠা উনি করতে চান, আইনের শাসন ছিল না। কিন্তু একটা জিনিস ইম্পর্টেন্ট সুমনদা, সেটা হলো যে কেবলমাত্র সন্দেশখালী জায়গা থেকে দেখবেন, ধরুন ভাঙড় থেকে শুরু করে, ক্যানিং থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ অঞ্চল, বিভিন্ন জেলায় যেভাবে এই ধরনের অভিযোগ এসছে যে মানে প্রধানমন্ত্রী আবাস যোজনার থেকে টাকা নিয়েছে, মানে 100 দিনের কাজের থেকে টাকা নিয়েছে, বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের বিরুদ্ধে, স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে একটা টাকা তোলার অভিযোগ আছে। এইটা কিন্তু আমার মনে হয় তৃণমূল কংগ্রেসকে খুব সিরিয়াসলি ভাবা উচিত যে কোনো একটা কমিশন গঠন করা, মানে যাতে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা মানুষ ন্যায় বিচার পাবে। না সম্বন্ধে এক মিনিট, আপনি আমায় বলুন, কেন কেবল মানে আপনি আজকে পুরো প্রশাসন সন্দেশখালীতে নামিয়ে দিয়েছেন? সন্দেশখালী মানে মানুষ যদি শেষ পর্যন্ত বিচারও পায়, আমার ভাঙড়ের লোক বিচার পাবে না কেন? দক্ষিণ চব্বিশ পরগনার লোক বিচার পাবে না কেন? পশ্চিমবাংলায় অন্য অঞ্চলে যারা শোষিত হয়েছে, বঞ্চিত হয়েছে শাসক দলের দ্বারায়, তারা কেন মানে ন্যায় বিচার পাবে না? কেন কেবলমাত্র এখন সন্দেশখালী মানে ঝাঁটা তুলেছে বা বিক্ষোভ দেখিয়েছে তাদের ন্যায় বিচার দিচ্ছেন, অন্য জায়গায় যেখানে ন্যায় বিচার পাওয়ার কথা বলেই ন্যায় বিচারটা পাবে সন্দেশখালী? ভাঙড় এখনো তোলেনি। কি বললেন পুলিশ সুপার? আইন হাতে তুলে নেবেন না। আইন তো এতদিন ওই শাহজাহানের খাটে গড়াগড়ি কাটছিল, তখন পুলিশ সুপার কোথায় ছিল? আপনি বললেন নতুন মুখ আনছে, আরে মদটা তো পাল্টাচ্ছে না, বোতল পাল্টালে কি হবে? মালগুলো তো সেই একই আছে। আপনি দেখুন এই যে হলদর কি নাম একজন নতুন নেতা, আমি তো ভাবছি ওর বউটা তো ভাড়া করা নয়, সব তো ভাড়া করা যারা অভিযোগ করছে। আপনাদের ক্যামেরায় তো বলে দিল সিরাজুল, শাহজাহান এরা মানুষের জমি সম্পত্তি আরো অনেক কিছু লুট করেছে। শওকত মোল্লারা জবাব দিক। আচ্ছা সুমনদা, প্রথম কথা হচ্ছে আমরা একবারও কোথাও গিয়ে কোনো সময় বলিনি যে জমি লুট সংক্রান্ত বা জমি দখল করা সংক্রান্ত বা অবৈধভাবে নোনা জল ঢুকিয়ে দেওয়া সংক্রান্ত যে অভিযোগগুলো আসছে, অভিযোগগুলোর কোনো সারবত্তা নেই। আমরা আবারও বলছি, কিন্তু মিডিয়া সাজানো, মিডিয়া সাজানো বলেছো, প্রথম শুরুতে বলেছিলেন একটু মিডিয়া সাজানো না, মানে ইতিহাসের কথা আমি এটা বলছি, ইতিহাসের কথা বলছি না। আমরা আবারও বলছি, আমরা যেভাবে গণহারে ধর্ষণের কথা বলা হচ্ছিল, আমরা এই ব্যাপারটা বলছি এটা এটা হতে পারে না। আমি এটা বলেছি, আমি একটু কমপ্লিট করি না। আমি বলছি সুমনদা, এই গোটা প্রক্রিয়াটাতে ধরুন রাজ্যের মন্ত্রীরা
তারা যাচ্ছেন এলাকায় মানুষের সাথে কথা বলছেন, মানুষের থেকে অভিযোগ শুনছেন। চলে আসুন পুলিশ, ডিজি ওখানে গিয়ে পরপর গিয়ে রাজ্য পুলিশের যিনি ডিজি তিনি পড়ে থাকছেন, তিনি অভিযোগ শুনছেন। সরকারের একটা মিনিট কমপ্লিট করতে দিন প্লিজ, একটা মিনিট বলেনি, তারপর সবাই বলবেন, সবার সময় শুনেছি। তারপরে হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে সেখানে ক্যাম্প করা হচ্ছে, ক্যাম্প করে সাধারণ মানুষের অভিযোগ শোনা হচ্ছে। আমি বলছি সরকার কিন্তু সরকারের সমস্ত অর্গানের তরফ থেকে সরকার কাজ করছে না। আমি প্রথম দিন থেকে আমরা বলছি যে এইখানেই সমস্যা, যে আমি পুলিশকে এগিয়ে দিলে, উর্দিধারীদের এগিয়ে দিলে যদি শান্তি পাওয়া যেত তাহলে সব জায়গায় সেইভাবে হতো। আমি বলছি প্রশ্ন এই নয়, পলিটিক্যাল প্রসেস শুরু হয়েছে, বিরোধীরা কোথায়? সরকার বিরোধীদের নিয়ে ঢুকবে যে কাউকে ঘরছাড়া হতে হবে না, পলিটিক্যাল প্রসেস দরকার। ঠিক এই ভুল বামফ্রন্ট ওই জায়গায় করেছিল, এই পর্যায়েও যায়নি। বিজেপি যে নেতারা এটাকে নন্দীগ্রামের সাথে তুলনা করছেন, আমি সেই উদ্দেশ্যে সেই কারণে এক্সাম্পল গুলো দিলাম। এটা নন্দীগ্রাম বলে তুমি আমায় বলো, তুমি একদিকে ক্যাম্প বসাচ্ছ বেশ, আর চতুর্দিকে কখনো 19টা কখনো 11টা জায়গায় 144 ধারা জারি করছো। কি করে তুমি এক্সপেক্ট করছো যে সেখানে শান্তি ফিরবে? সেখানে মন্ত্রীরা ঢুকতে পাচ্ছেন, বিরোধী দলের কোন নেতাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। মন্ত্রী সরকারের তার মানে পলিটিক্যাল প্রসেস তো তুমি করছো না, তারপরে তুমি এক্সপেক্ট করছো যে শুধু সরকার আর পুলিশ দিয়ে শান্তি আসবে, এরকম হয় না। আমি আপনাকে এই কথাটা শুধু বলতে চাই সুমন, এই গোটা ঘটনাটা ঘটার পর আজকে অবধি কোথাও কোনো অশান্তিকে ট্যাকেল করতে একটা আকাশে পর্যন্ত গুলি ছুটতে হয়নি। আমি বলছি নন্দীগ্রামের সাথে এই ঘটনা কিন্তু কোথাও গিয়ে মেলে না। আমি এটা বলছি, কিন্তু কোনো উপায় নেই, देयर इज नो सेकंड অল্টারনেটিভ। এই যে পুরো সন্দেশখালী পূর্বে আসল অভিযোগ কি? আসল অভিযোগ হচ্ছে পুলিশের নিষ্ক্রিয়তা। এই গুলি ছোড়া কথা বলতে না, তাদের দিয়ে আমি সেটেলমেন্টে যাচ্ছি। এবং শুধু তাই না, এই যে বলছেন না মন্ত্রীরা ওখানে যাচ্ছে, যাওয়ার পরে শোনার পর কি বলছে মন্ত্রীরা, যেখানে পুলিশ গ্যাং রেপের অভিযোগ করছে, মন্ত্রী বলছে না না ওরকম শারীরিক নির্যাতন হয়নি, ওই কিছু মানুষের নির্যাতন হয়েছে। তুমি যে বললে ক্যাবিনেট মন্ত্রীর কাছে এই তথ্য থাকে না, পুলিশের কাছে এই তথ্য থাকে না, ক্যাবিনেট মন্ত্রীর কাছে এই তথ্য থাকে না। একেবারে আমি বলছি, আমি না আজকে ভালো লাগলো তৃণমূলের একজন মুখপাত্র বলছে মিথ্যে বলবেন না। আরে তুমি বলো না, নেতারা জানতো কি জানতো না, বিকাশ জানতে পারেনি কেন? বিকাশ জানতে পারেনি কেন? দেখুন সত্যি মিথ্যে প্রশ্নটা সত্যি মিথ্যে নয়। আমরা বলেছি প্রথম দিন থেকে বলেছি যে একসঙ্গে দুটো জিনিস চলতে পারে না। একদিকে শেখ শাহজাহানকে ধরা হবে না, 144 ধারা বিভিন্ন জায়গায় থাকবে, বিশেষ করে বিরোধী নেতা নেত্রীরা গেলে সেখানে আরও বেশি করে। কলকাতা হাইকোর্টের অবজারভেশন আমরা প্রত্যেকে জানি 144 দিয়ে, তারপরে 11 কখনো 19টা জায়গায় 144 ধারা জারি হবে। আবার বলবো পলিটিক্যাল প্রসেস চলছে, এটা হতে পারে না। মানুষকে কাছে নিতে গেলে পলিটিক্যাল প্রসেস শুরু করতে হবে, একমাত্র সন্দেশখালী শান্ত হতে পারে সেই কথায়। কিন্তু আমার পরের প্রতিবেদন, যেখানে তৃণমূলের ভেতর থেকে প্রাক্তন প্রধান তিনি বলছেন যে দুর্নীতি ধরে ফেলেছেন বলেই হয়তো দল টিকিট দেননি। আমি জানি না এই পুঞ্জীভূত ক্ষোভ এক এক করে বেরোচ্ছে কিনা, তার ভেতরে কতটা সত্য কতটা মিথ্যে সত্যিই জানি না। কি বলছেন পাল্টা, কি বলছে তৃণমূল, পাশাপাশি দেখাবো। শঙ্কর, অজিত মাইতি, সিরাজ ডাক্তার, শাহজাহান শেখ, এদের শাস্তি চাই। অসভ্য লোক একটা, কোন মেম্বার, ও মেম্বার তো আমরা করেছি বলে তো মেম্বার হয়েছে, আর আমাদের উপরে এখন অত্যাচার। আমাদের সব বর্গা চাষের জমিগুলো সব নিয়ে পরিষ্কার করে দিল। রাস্তায় বেরিয়ে আসবে না, প্রশাসন কি করছে? প্রশাসন আর কিছুই করছে না, আমাদের কোনো ভরসা নেই। আজকে আমরা দিদিকে যে আসনে বসিয়েছি আদিবাসী সম্প্রদায়, সেই দিদি বুঝতে পারছে না যে আমরা যে কি অবস্থায় আছি। জমি জায়গা কেড়ে নিয়েছে তো পুলিশ সব জানে, পুলিশ কাজ করবে না। দিদি যতদিন না অর্ডার দেবে ততদিন শাহজাহান, সিরাজ, অজিত মাইতি, শঙ্কর সর্দার এনারা যদি না অর্ডার দেন, এখানে আদিবাসী সম্প্রদায়ের কোনো কাজ হবে না। ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী। তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। এরই মধ্যে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানও বিস্ফোরক অভিযোগ করলেন। টিকিট দেয়নি কেন? আমাকে টিকিট দেওয়াদের কি ভালো লাগেনি, হয়তো আমাকে কোনো জায়গাটা হয়তো দুর্নীতি কোনো কিছু দেখেছি, কি হয়েছে সেই জন্য টিকিট দেয়নি ওরা। 2018 থেকে 2023 এই 5 বছর বেড়মজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধান ছিলেন তপন সর্দার। অভিযোগ ওঠে তার আমলে জব কার্ড নিয়ে দুর্নীতি হয়েছে। সোমবার বেড়মজুরের দম্বলপাড়ায় প্রাক্তন প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। কিছুক্ষণ আগে
বেরমজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের দম্বল পাড়ায় গ্রামবাসীরা বিক্ষোভ করেছিলেন এবং তাদের অভিযোগ যে জব কার্ডের টাকা তারা পাননি। আজকে মহিলারা বিক্ষোভ দেখালো আপনার কাছ থেকে টাকা পায়নি বলে, কি আপনি কি বলবেন? জব কার্ডের টাকা ওদের টাকা, ওরা তুলেছে, ওরা কি করেছে না করেছে এটা চক্রান্তি ভাবে আমাকে যাতে ফাঁসানো যায় এই চিন্তা ভাবনা ওরা তুলেছে। ওই গ্রামের লোকজন, যেহেতু আমি টিএমসি করেছি, আমি এখন যেহেতু প্রাক্তন প্রধান, আমি এর আগে ছিলাম, এখন আমি প্রধান নেই, আমার কোনো পদও নেই, আমার কোনো পদ দেয়নি। বেরমজুর এক গোটা পঞ্চায়েত, তো আপনি তার প্রধান। যে অভিযোগটা উঠছে এটা কি বলবেন? আপনার কাছে অভিযোগ আসেনি কখনো যে জমি দখল করে নেওয়া হয়েছে? তাহলে আজকে আসছে, কি বলবেন? আসেনি তো বলে কি বলবেন? এখানটাও তো মানে আসেনি কেউ, মানে জমি জায়গার অভিযোগ নিয়ে কেউ আসে। মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনীতিতে প্রাসঙ্গিক রাখবার জন্য নিজেদের ঘাম রক্ত দিয়ে যারা দেওয়ালে ঘাসপুর চিহ্ন এঁকেছিলেন, আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তারা তৃণমূলের কাছে দ্বারা আক্রান্ত, পুলিশের কাছে মিথ্যা মামলার শিকার। বিক্ষোভ কোনো দলের বিক্ষোভ নয়, এই গণবিক্ষোভ। এই বিক্ষোভে তৃণমূল কংগ্রেসের পরিবাররা অংশগ্রহণ করেছে। যাদের ক্ষেত্রে দাবি উঠছে যে ওদের তাহলে তৃণমূল ওখানে যে করবে তাকে যদি অ্যারেস্ট করা না হয় তাহলে তার বাড়ি ওখানে গিয়ে সিপিএম আর বিজেপি কে ভাঙচুর করবে। এটা কোন দেশি রাজনীতি আমি জানি না। সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে। সমীরণ পাল, শিবাশিস মৌলিক, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। সন্দেশখালীতে শেখ শাহজাহান আর তার সাকরেদদের বিরুদ্ধে উঠেছে বেলাগাম অত্যাচার আর দখলদারির অভিযোগ। দীর্ঘদিন ধরে অভিযোগ উঠলেও সিপিএমের তৎকালীন বিধায়ক নিরাপদ সর্দার কেন তা প্রকাশ্যে আনেননি? এই প্রশ্ন তুলেই এতদিন সন্দেশখালী নিয়ে বামেদের বিরুদ্ধে আক্রমণে নেমেছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কিন্তু নিরাপদবাবুর পাল্টা দাবি একবার নয়, অন রেকর্ড বারবার শাহজাহানদের দাপটের বিরুদ্ধে বিধানসভায় তিনি সরব হয়েছেন। বংশগোপাল চৌধুরীর মতো সিপিএম নেতাও বিধানসভায় নিরাপদ সর্দারের বক্তব্যকে হাতিয়ার করে শাসক দলের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন। এখন দেখুন, 2016 অবধি তো সিটটা সিপিএম এর ছিল, 2016 অবধি তো সন্দেশখালীতে সিপিএম এর প্রতিনিধি ছিল, 2016 অবধি সিপিএম এর বিধায়ক ছিল। এই সিপিএম এর নেতা নিরাপদ সর্দার এরা কেন বলেনি প্রকাশ্যে মুখ খুলে? সব জানিয়েছি বিধানসভাতে, আমি জমি লুট হয়েছে সব জানিয়েছি বিধানসভাতে, বিধানসভায় 100 বার জানিয়েছি। 2013-14 আজকের শাহজাহানদের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে জানিয়েছি। সন্দেশখালীতে গ্রামবাসীদের ক্ষোভ আছড়ে পড়ার পর তৃণমূল বারবার একটাই প্রশ্ন করছে, যদি এতদিন ধরে অত্যাচার চলে থাকে তাহলে আগে কেন বিরোধীরা এই অভিযোগ করেনি? 2003 থেকে 13-10 বছর কোথায় ছিল শেখ শাহজাহান? কাদের দলে ছিল? কার আন্ডারে ছিল? সিপিএম এ ছিল, বামফ্রন্টে ছিল, নিরাপদ সর্দারদের সঙ্গে ছিল। তারপরে কাদের সঙ্গে ছিল? শুভেন্দু অধিকারীর সঙ্গে ছবি আছে। তাহলে শেখ শাহজাহান যদি খারাপ কাজ পরের পর করে থাকে, নিরাপদ সর্দার থেকে শুভেন্দু অধিকারী, এরা কেন ইডি সকালবেলা যাওয়ার আগের দিন পর্যন্ত কোনো অভিযোগ করলো না? তৃণমূলের এই প্রশ্নের জবাবে সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গ বিধানসভার 2013 সালের বাজেট অধিবেশনে লিপিবদ্ধ সন্দেশখালীর তৎকালীন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের বক্তব্য তুলে ধরেছেন সিপিএম নেতা বংশগোপাল চৌধুরী, যেখানে দেখা যাচ্ছে 2013 সালেই ঘরছাড়া প্রসঙ্গ থেকে গণধর্ষণের হুমকির অভিযোগ পর্যন্ত তুলেছিলেন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার, এবং যেখানে গ্যাংরেপের প্রসঙ্গ উল্লেখ করা হচ্ছে সেই সময়ই মাইক অফ হয়ে যায় বলে লেখা রয়েছে বংশগোপাল চৌধুরীর পোস্টে শেয়ার করা বিধানসভার কার্যবিবরণীর ছবিতে। বিধানসভায় উনি উল্লেখ করেছেন এবং সেই সময় খাদ্যমন্ত্রী যিনি এখন জেলে আছেন উনি গোটা বিষয়টা ধামাচাপা দিয়েছেন। নিরাপদ সর্দার একাধিকবার ডিএম এবং এসপির কাছে অভিযোগ জানিয়েছেন এবং সেটা বিধানসভাতে রেকর্ড করা হয়েছে। সেটা কোনো ব্যবস্থা প্রশাসন নিতে পারেনি, কারণ খাদ্যমন্ত্রী যিনি এখন জেলে আছেন ওর চাপ ছিল। সিপিএমের আরেক প্রাক্তন বিধায়ক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়ও বিধানসভার অধিবেশনের লিপিবদ্ধ বেশ কিছু অংশ পোস্ট করেছেন, যার একটিতে দেখা যাচ্ছে নিরাপদ সর্দারের নামে লিপিবদ্ধ বক্তব্যে বলা হয়েছে, জমি যাতে এরা ফেরত পায় এবং পুলিশ যাতে নিরপেক্ষভাবে বর্গাদারের পক্ষে কাজ করে সেই দাবি করছি এই সভাতে।
কোনোটাতে লেখা গত 31শে মে সন্দেশখালী জেরিয়াখালী গ্রাম পঞ্চায়েতে 4 জন বর্গাদারকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে। হঠাৎ করে 31 তারিখে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী জোর করে এদের কাছ থেকে জমি কেড়ে নিয়েছে। পুলিশের কাছে এরা গেছে, কিন্তু থানায় এফআইআর করতে পারেনি। নিরাপদ সর্দার বারে বারে বিধানসভাতে সন্দেশখালী এলাকাতে মহিলাদের উপর মানে বলাৎকারের বিষয়, লোকের জমি কেড়ে নেওয়া, পুকুর কেড়ে নেওয়া, এগুলোকে নিয়ে বারবার বিধানসভায় বলেছেন। কখনো নিরাপদ সর্দার বলার সময় তার মাইকে সুইচ অফ করে দেওয়া হয়েছে, কখনো গোলমাল করে বলতে দেওয়া হয়নি, কিন্তু দৃষ্টি আকর্ষণ করতে নিরাপদ সর্দার কোনো কসুর করেনি। দৃষ্টি আকর্ষণী প্রস্তাব সেটা তো খালি দাঁড়িয়ে বলা যায় না, এটা লিখিতও করা যায়। লিখিত কোনো ডকুমেন্ট কি প্রাক্তন বিধায়ক আমাদের দেখাতে পারবেন যে উনি লিখিতভাবে স্পিকারের কাছে জমা দিয়েছেন এবং সেটা ওখানে পাঠ করা হয়নি? নিরাপদ সর্দার অ্যাসেম্বলিতে বলেছিল দীর্ঘদিন আগে, বিধানসভায় যখন বলা হয়েছে তখন সোনালী গুহ আজকের বিজেপি নেত্রী মাইক বন্ধ করে দিয়েছে। তাহলে অভিযোগ তো ছিল। স্পিকার তখন বলেছেন, রেকর্ডে আছে, যেটা পুলিশের ব্যাপার। পুলিশ মন্ত্রী জবাব দিন, পুলিশ দেখেনি কেন? সব মিলিয়ে সন্দেশখালী কাণ্ড বহু গুরুতর প্রশ্ন তুলে দিচ্ছে। অর্ণব মুখোপাধ্যায়, প্রসূন চক্রবর্তী, প্রদ্যোৎ সরকার, এবিপি আনন্দ।